ঘটনাটা যেই গ্রামের, সেই গ্রামে একটা লোক থাকতো, তার নাম আতামিয়া। আতামিয়া মাছ ধরতে খুব ভালোবাসতেন। 10 বছর বয়সী একটা ছেলে ছিল, নাম আতাউর। আতামিয়া প্রায় প্রতি রাতেই মাছ ধরতে যেতেন, সাথে করে তিনি তার ছেলেকেও নিয়ে যেতেন। ঘটনাটা যেদিন শুরু, সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিক চাঁদের আলোয় আলোকিত। আতামিয়া ও তার ছেলে আতাউর পূবের বিলে মাছ ধরতে গিয়েছিল। বলে রাখা ভালো, গ্রামের পূর্ব দিকে যে বিল ছিল তাকে সবাই পূবের বিল বলতো। আতাউর নৌকার উপরে বসেছিল আর আতামিয়া পেতে রাখা জাল টেনে তুলছিল। এমন সময় আতাউরের কানে একটা শব্দ আসে। হঠাৎ পানি যদি খুব নাড়াচাড়া করে যেরকম শব্দ হয়, সেরকম একটা শব্দ। আতাউর প্রথমে শব্দটা আমলে নেয়নি, কারণ তার বাবাই তো জাল টেনে তুলছে, সেখানে থেকে হয়তো শব্দটা আসছে। কিন্তু পুনরায় শব্দটা কানে আসে। এরপর তার মনে হতে থাকে শব্দটা অনেক দূর থেকে আসছে, কারণ শব্দটা কাছ থেকে আসলে অনেক জোরে শোনা যেত, কিন্তু শব্দটা অনেক ধীরে ধীরে শোনা যাচ্ছে। তার মানে শব্দের উৎসটা অনেক দূরে। আতাউর তার বাবাকে বলল, বাবা, তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? না তো, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তুই কি শুনতে পাচ্ছিস? আমি পানি নাড়াচাড়া করার শব্দ পাচ্ছি। তাই শুনে আতামিয়া হেসে বলে, ধুর বোকা ছেলে, আমি তো পানি নাড়াচাড়া করছি, তুই হয়তো এটার শব্দ পাচ্ছিস। আতাউর আর কোনো কথা বাড়ায় না। হয়তো তার বাবা ঠিকই বলেছে, হয়তো মনের ভুল হচ্ছে। বেশ কিছু সময় এভাবে কেটে যায়, আর কিছুই ঘটেনি। এই সময়ের মধ্যেই আতামিয়া তার সব জাল গুটিয়ে নেয়। চলে আসবে এমন সময় আবার শোনা যায়। এবার বাবা ছেলে দুজনেই শুনতে পায়। এবার মনে হচ্ছে শব্দটা তাদের দিকে এগিয়ে আসছে। তারা পেছনের দিকে ঘুরে তাকায় এবং দেখতে পায় এক বিভৎস দৃশ্য। তারা দেখে একটি প্রাণী পানির ওপর দিয়ে হেঁটে তাদের দিকে এগিয়ে আসছে। আর একটু এগিয়ে আসলেই তারা যা দেখল তা আরো ভয়ঙ্কর, কারণ প্রাণীটি একা না, তার পেছনে আরো 6টি একই রকম দেখতে প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু তাদের ভয় চরম সীমায় পৌঁছে যায় যখন তারা দেখে যে আসলে তারা যে প্রাণীগুলোকে প্রাণী ভেবেছিল তারা এক একটা মানুষের আকৃতির অবয়ব। মানুষের আকৃতির এই জন্যই বলছি, কারণ সেই প্রাণীগুলো দেখতে অনেকটা মানুষের মতো। তাদের মানুষের মতো চোখ, নাক, মুখ আছে, কিন্তু তাদের কানটা অনেক বেশি বড়, আর তাদের হাতটা অনেকটা হাঁসের পায়ের মতো ছিল এবং সেই পায়ে ধারালো নখ আছে। পাটা মানুষের মতোই, তবে সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো তাদের শরীরের চামড়া অনেকটা কুনো ব্যাঙের চামড়ার মতো। আর তারা 2 পা দিয়ে নয়, বরং 4 হাত পা দিয়ে হাঁটছে। এজন্যই দূর থেকে দেখলে অনেকটা প্রাণীর মতো মনে হয়। গভীর রাত, শুনশান একটা খাল, খালের পানিতে নৌকার ওপর 2টি মানুষ, আর সামনের 7টা মানুষ আকৃতির অবয়ব। এমন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটাও ভয়ে মুষড়ে পড়বে। এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়ে আতামিয়া ও আতাউর মারাত্মক ভয় পান। কি করা উচিত তারা ভেবে পাচ্ছিলেন না। অবয়বগুলোকে নৌকার দিকে এগিয়ে আসতে দেখে ঘোর কাটে আতাউর মিয়ার। সে তাড়াতাড়ি নৌকা বাইতে থাকে। লক্ষ্য একটাই, তীরে পৌঁছতে হবে। যে করেই হোক তীরে উঠতে হবে। অবয়বগুলো নৌকার পেছনে পেছনে আসতে থাকে, আর তাদের গতি ছিল অনেক। আতামিয়া নিজের সর্বশক্তি দিয়ে নৌকা বাইতে থাকেন, কিন্তু অবয়বগুলোর গতির সামনে নৌকার গতিটি কিছুই নয়। দূরে তীর দেখা যাচ্ছে, আর এদিকে অবয়বগুলো নৌকাটা ধরে ফেলবে এমন একটা অবস্থা। কিছু উপায় না পেয়ে আতামিয়া তার ছেলেকে বলে, আতাউর, তুই লাফ দে। আতাউর ছোট মানুষ, তাই অত কিছু সে ভাবতে পারেনি। বাবা যা বলেছে তাই করেছে। আতাউর পানিতে লাফ দেয়। বয়স কম হলেও গ্রামের ছেলে হওয়ায় সাঁতার ভালোই জানা ছিল। সে সাঁতরাতে শুরু করে। আতাউর পানিতে ঝাঁপ দেওয়ার পর আতামিয়া দেখে সেও যদি পানিতে লাফ দেয় তাহলে কেউই বাঁচতে পারবে না। বাবা জীবনের প্রত্যেকটা সময়ে নিজের জীবনের বিনিময়ে হলেও চায় তার সন্তান ভালো থাকুক। এক্ষেত্রে আতাউরকে বাঁচাতে আতামিয়া নিজের জীবনের ঝুঁকি নিলেন। আতামিয়া নৌকা বাওয়া বন্ধ করে দিলেন, বৈঠাটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। অবয়বগুলো যখন নৌকার কাছে চলে এসেছে তখন আতামিয়া জোরে জোরে আজান দিতে শুরু করেন, আর বৈঠা দিয়ে অবয়বগুলোকে আঘাত করতে থাকেন। এদিকে আতাউর ততক্ষণে তীরে উঠে গেছে। তীরে উঠে সে পেছনে ফিরে তাকাতেই দেখে অবয়বগুলো তার বাবাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। একটা অবয়ব তার দিকে তাকায়, মনে হয় অবয়বটা প্রচন্ড রেগে আছে। অবয়বটি তীরের দিকে আসতে থাকে। আতাউর প্রচন্ড ভয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূর গিয়ে সে পেছনে তাকিয়ে দেখে অবয়ব
তীরে উঠে গেছে এবং তাকে তাড়া করছে। সে আবার দৌড়াতে শুরু করে। কোন দিকে কতক্ষণ দৌড়েছে তার মনে নেই। কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারায় আতাউর। সকালে জ্ঞান ফিরলে সে দেখে সে একটা ধানের জমির আইলের কাছে পড়ে আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় আতাউর, বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। নিজেকে আবিষ্কার করে একটা বড় বিলের মাঝে। সে চিনতে পারে বিলটাকে, এটা তো পশ্চিম পাড়ার বড় বিলটা। গত রাতের কথা মনে পড়ায় সে আবার বাড়ির দিকে দৌড় দেয়। বাড়ির কাছে আসতেই সে দেখে বাড়িতে অনেক মানুষের ভিড়। সে বাড়ির ভেতরে প্রবেশ করতে সবাই বলতে থাকে, আতাউর ফিরে এসেছে, আতাউর ফিরে এসেছে। তার মা তাকে এসে জড়িয়ে ধরে। তখনই তার বাবার কথা মনে পড়ে। বাড়িতে এত মানুষ সে দেখতে পাচ্ছে, কোথাও তার বাবাকে দেখতে পাচ্ছে না। মাকে বাবার কথা জিজ্ঞেস করতেই মা কান্নায় ভেঙে পড়ে। আতাউর দৌড়ে বাসার ভেতরে যায়। গিয়ে যা দেখে তা দেখে সে আবার জ্ঞান হারায়। সে দেখে বাড়ির আঙিনায় রাখা হয়েছে তার বাবার নিথর শরীরটা। পুরো শরীরটা ক্ষত বিক্ষত, কিছু কিছু জায়গায় মাংস নেই, মনে হচ্ছে কেউ খুবলে নিয়েছে। আতাউরের জ্ঞান ফিরলে সবাই তার কাছে জানতে চায় রাতে তাদের সাথে কি ঘটেছিল। আতাউর সবটা খুলে বলে আর জানতে চায় বাবাকে তারা কোথায় খুঁজে পেল। একজন জানায়, সারা রাত তোমরা যখন বাসায় ফেরোনি তখন তোমার মা আমাদের কাছে এসে তোমাদের একটু খুঁজে দেখার অনুরোধ করে। আমরা কয়েকজন খুঁজতে খুঁজতে খালের ধারে গিয়ে দেখি তোমার বাবা রক্তাক্ত অবস্থায় নৌকার ওপর পড়ে আছে, আর তুমি সেখানে নেই। আমরা সবাই তোমার বাবাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি, আর তোমাকে খুঁজতে যাব এমন সময় তুমি বাসায় ফিরে আসো। সবাই মিলে আতামিয়াকে জানাজার পর কবর দেয়। ঘটনাটা গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়। সবাই রাতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু তারা কি জানতো সবেমাত্র শুরু হয়েছে ঘটনা। মৃত্যুর তাণ্ডব শুরু হতে যাচ্ছে গ্রামটিতে। কিছুদিন পরের ঘটনা। বর্ষণ মুখর দিন, সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দুই একবার বৃষ্টি থামলেও আকাশ থেকে মেঘের দলগুলো সরে যায়নি। সেদিন কারো কোনো কাজ ছিল না। গ্রাম অঞ্চলে বৃষ্টির দিনে কারো কোনো কাজ থাকে না, তাই সবাই গল্প করে এবং এভাবেই দিন পার হয়ে যায়। আর গল্পের সাথে মুড়ি খাওয়া সবার অনেক প্রিয়। প্রায় প্রতিটি বৃষ্টির দিনের মতো সেদিনও সবার সাথে বসে গল্প করছিলেন নিয়ামত সাহেব। এই গ্রামের মাতবর তিনি। এমন সময় তার বাড়ির চাকরটি হাঁপাতে হাঁপাতে ছুটে আসলো। চাকরটিকে হাঁপাতে দেখে নিয়ামত সাহেব জিজ্ঞেস করলেন, কিরে লতিফ, কি হয়েছে? লতিফ বলে, সর্বনাশ হয়ে গেছে সাহেব, আমাদের সাদা গাভীটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর শুনে নিয়ামত সাহেব বেশ রেগে গেলেন এবং রাগের স্বরে বললেন, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? গাভীটা কোথায় গেল? লতিফ বলল, আমি গোয়ালে খাবার দিতে গিয়ে দেখি অন্য সব গরু থাকলেও সাদা গাভীটা সেখানে নাই। কথাগুলো শুনে নিয়ামত সাহেব লতিফকে অনেক বকাঝকা করেন। বকাঝকা শেষে নিয়ামত সাহেব লতিফকে গরুটা খুঁজতে যেতে বলেন। ততক্ষণে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে। হাতে একটা হ্যারিকেন নিয়ে লতিফ গাভীটিকে খুঁজতে বের হয়। পথে এক ব্যক্তি লতিফকে বলে সে বিকেলে গাভীটিকে বিলের দিকে যেতে দেখেছে। লতিফ এবার বিলের দিকে যেতে শুরু করে। কিছু দূর যেতেই বৃষ্টিটা আবার শুরু হয়। বৃষ্টির পানিতে হ্যারিকেনটার নিভু নিভু অবস্থা, যদিও একেবারে নিভে যায়নি, কারণ আমরা যারা হ্যারিকেন দেখেছি তারা জানি যে হ্যারিকেনের আলোটা একটা কাঁচের মধ্যে থাকে। এই কারণেই বৃষ্টির পানিটা হ্যারিকেনকে নিভে দিতে পারেনি। যাই হোক, বৃষ্টির সাথে লড়াই করতে করতে লতিফ বিলের পাশে গিয়ে পৌঁছায়। হ্যারিকেনের আবছা আলোয় লতিফ দেখতে পায় সাদা কিছু একটা বিলের ধারে দাঁড়িয়ে আছে। লতিফ মনে করে সেই গাভী হয়তো দাঁড়িয়ে আছে। লতিফ সেদিকে এগোতে থাকে। সে ধীরে ধীরে কাছে চলে যায়। হঠাৎ করে একটা দমকা হাওয়া লতিফের হ্যারিকেনটাকে নিভিয়ে দেয়। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি তখনও কমেনি, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় লতিফ গাভীটাকে যখনই ধরতে যাবে, হঠাৎ করে বিলের পানির মধ্যে কিছু একটা গাভীটিকে বিলের পানির মধ্যে টেনে নেয়। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে লতিফ কিছুই বুঝতে পারে না। বিষয়টি কি ঘটল বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। তার মাঝে আবারও বিদ্যুৎ চমকানোর আলোয় যে দৃশ্যটি সে দেখে তা সে কল্পনাও করতে পারেনি। লতিফ দেখতে পেল বিলের পানিতে 7টা মাথা ভেসে আছে, আর মাথাগুলো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে লতিফ মারাত্মকভাবে ভয় পায়। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে নারাজ। লতিফ এক দৌড় দিল, বাসার উঠোনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকেরা তাকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে যায়। লতিফের জ্ঞান ফেরে পরের দিন সকালে। তার জ্ঞান ফিরলে বাড়ির সবাই তার কাছে জানতে চায় কি ঘটেছিল। লতিফ সবার কাছে ঘটনা খুলে বলে। এবার ঘটনা শোনার পর গ্রামবাসীদের ভয় আরো দ্বিগুণ হয়ে যায়।
লতিফের কথা শুনে নিয়ামত সাহেব কিছু লোক নিয়ে বিলের পাশে যান গাভীটাকে খুঁজতে। গিয়ে দেখা মেলে এক হৃদয় বিদারক দৃশ্যের। গাভীটার মাথাবিহীন দেহ পড়ে আছে খালের পাশে। মনে হচ্ছে কেউ মাথাটাকে টেনে ছিঁড়ে নিয়েছে। পরপর দুটি একই ধরনের ঘটনা গ্রামবাসীদের মনে চরম ভয়ের সঞ্চার করে। তাই গ্রামবাসী এক প্রকার বিলটাতে মাছ ধরা বন্ধ করে দেয়। এর মাঝে চলে যায় বেশ কয়েকটি মাস। গ্রামে একজন লোক ছিল সামাদ নামে। তার একটা বিয়ের উপযুক্ত ছেলে ছিল। তার ছেলের নাম কুদ্দুস। কুদ্দুসের বিয়ে ঠিক করা হয় সেই গ্রাম থেকে 3 গ্রাম পরে অন্য এক গ্রামে আবুল সাহেবের মেয়ের সাথে। একদিন ভালো দিন দেখে তাদের বিয়ে দেয়া হয়। এবারে ঘটনাটি ঘটে বিয়ের 15 দিন পরে। সেদিন আবুল সাহেবের মেয়েকে দেখার ইচ্ছে হচ্ছিল। তাই আবুল সাহেব সিদ্ধান্ত নেন মেয়েকে দেখতে মেয়ের বাসায় যাবেন। যেমন চিন্তা তেমনই কাজ। পরন্ত বিকেলে আবুল সাহেব তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে মেয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে নেন মিষ্টি, ফল, পিঠা আর মাছ। তখনকার যাতায়াত ব্যবস্থা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তখন পায়ে হেঁটে চলাচলটাই একমাত্র মাধ্যম। আবুল সাহেবরা যখন তার মেয়ের গ্রামে প্রবেশ করেন তখন প্রায় রাত 10টা। তারা সেই বিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তাদের কানে পানি নাড়াচাড়া করার শব্দ আসে। প্রথম দিকে তারা এটাকে গুরুত্ব দেননি, কিন্তু ক্রমশ শব্দটা বাড়তে থাকে। তাদের কাছে টর্চ, হ্যারিকেন কিছুই ছিল না। আকাশে হালকা চাঁদের আলো ছিল, তাতে পথ মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছিল। পানির নাড়াচাড়ার শব্দ বন্ধ হয়ে যায়, কিন্তু শুরু হয় এক নতুন শব্দ। শব্দটা এখন মাটির সাথে কোনো কিছু ঘষে ঘষে চললে যেমন শব্দ হয় তেমন। এবার তারা পেছনে ফিরে তাকায় এবং দেখতে পায় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। তারা দেখে প্রাণীর মতো সেই অবয়বগুলো তাদের পেছন পেছন আসছে। চোখ দুটো টকটকে লাল রঙের। এই দৃশ্য দেখে আবুল সাহেব ও তার ভাই এক দৌড় দেন। কে কোন দিকে দৌড় দিয়েছেন জানেন না। আবুল সাহেব তার সাথে আনা জিনিসগুলো ফেলেই দৌড়তেন। এবার তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল যে কেউই সেই অবয়বের পাল্লায় পড়েননি। আবুল সাহেব গ্রামের একটা বাড়িতে ও তার ভাই আরেকটি বাড়িতে আশ্রয় নেন। পরের দিন তারা সবাইকে সবকিছু খুলে বলেন। এবার গ্রামবাসী এই সমস্যার সমাধান করার জন্য মরিয়া হয়ে ওঠেন। তারা বিভিন্ন জায়গায় কবিরাজের খোঁজ করতে থাকেন। অনেক জায়গা থেকে অনেক কবিরাজ এলেও তারা কেউ তেমন সুবিধা করতে পারেননি। এর মধ্যে অনেক ভণ্ড কবিরাজও ছিল, যারা শুধু লোক ঠকিয়ে টাকা নেওয়ার জন্য এসেছিল। যখন গ্রামের লোক সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছিল, সেই সময়ে সমস্যা তার চূড়ান্ত রূপ লাভ করে। এবার সমস্যা শুরু হয় গ্রামের মধ্যে। প্রতি রাতেই গ্রামের মানুষের খোয়ার থেকে হাঁস মুরগি গায়েব হয়ে যেতে শুরু করে। প্রথম দিকে সবাই ভেবেছিল কোনো শেয়ালের কাজ হয়তো, কিন্তু এটি একদিন বা একটি রাতের ঘটনা না। সবার ধারণা ভুল প্রমাণিত হয়। একদিন এক মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হয়, কিন্তু মহিলার স্বামী কোনো এক কারণে সেদিন বাসায় ছিল না। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে নিয়ে মহিলা রাতে ঘুমিয়েছিল। হঠাৎ তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। গ্রামের বাথরুমগুলো বাসা থেকে একটু দূরে হয়। মহিলা বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর দরজা লক না করে শুধু ভিজিয়ে চলে যায়। যখন সে বাথরুম শেষ করে ফিরে আসে তখন সে এক ধরনের শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল তার ঘরের মধ্যে কেউ কিছু খাচ্ছে। সে দৌড়ে আসে এবং দরজা খুলে যে দৃশ্য দেখে তা পৃথিবীর কোনো মানুষ, বিশেষ করে একজন মা, কখনোই দেখতে চাইবেন না। তিনি দেখেন সেই প্রাণীর মতো অবয়বগুলোর একটি তার বাচ্চাকে মেরে তার শরীর থেকে মাংস খুবলে খাচ্ছে। এটা দেখে মহিলাটি জোরে একটা চিৎকার দেন। এবার অবয়বটি মহিলাকে আক্রমণ করতে আসে। এদিকে তার চিৎকার শুনে আশেপাশের লোকেরা তার বাসার দিকে আসতে থাকে। যখন মহিলার বাড়ির কাছাকাছি চলে আসে তখন তারা দেখতে পায় প্রাণীর মতো কোনো একটা কিছু তার বাসা থেকে বের হয়ে যাচ্ছে। মহিলার ঘরে ঢুকে তারা এক মর্মান্তিক দৃশ্য দেখে। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। ঘরের এক কোণে পড়ে আছে বাচ্চাটির অর্ধেক খাওয়া লাশ, আর অন্যদিকে মহিলার ক্ষত বিক্ষত দেহটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সবার চোখের সামনে মহিলাটি মারা যায়। এই ঘটনার পর পুরো গ্রামে নেমে আসে শোকের কালো ছায়া। এরপরে গ্রামের মানুষ একটা সভার আয়োজন করে এবং সিদ্ধান্ত নেয় যতদিন না একটা ভালো কবিরাজ পাওয়া যায় ততদিন রাতে কেউ বাড়ির বাইরে যাবে না। অনেক খোঁজাখুঁজি শেষে এক কবিরাজের সন্ধান পাওয়া গেল, যিনি এই গ্রাম থেকে 5 গ্রাম দূরে একটা গ্রামে থাকেন। গ্রামের সবাই তাকে নিয়ে তাদের সমস্যার কথা জানালেন। সব শুনে কবিরাজ বললেন, আমি আপনাদের গ্রামে গিয়ে এক রাত থাকব, তারপর আমি বলতে পারবো আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব কিনা। আমি আগামী বৃহস্পতিবার আপনাদের গ্রামে গিয়ে এক রাত থাকব।
যেই কথা সেই কাজ। বৃহস্পতিবার কবিরাজ সন্ধ্যার ঠিক আগে গ্রামে এসে উপস্থিত হন। যথা নিয়মে রাত নামে আর কবিরাজ তার থাকার জায়গা ঠিক করে ফেলেন সেই বিলের ধারে একটা গাছের নিচে। সেই রাতটা গ্রামবাসী নির্ঘুম পার করে দেয়। ভোর হতেই ছুটে যায় কবিরাজের কাছে কবিরাজের মতামত শুনতে। কবিরাজ বলে, গত রাতে আমি এই গাছটার নিচে বসেই আমার আসন করেছিলাম। রাত কত হবে জানি না, একটা কি দুটা, তখন দেখি পানির মধ্যে দিয়ে একটা কিছু আমার দিকে এগিয়ে আসছে। যেহেতু আমি আপনাদের কাছ থেকে সবকিছু শুনেছি, তাই আমার আর বুঝতে বাকি রইল না জিনিসগুলো কি। আমি তখন দোয়া পড়ে আমার চারিদিকে গোল একটা দাগ দিয়ে তার মাঝখানে বসি। একে একে জিনিসগুলো পানি থেকে উঠে আসে। 7টা প্রাণী আমাকে ঘিরে ফেলে চারিদিক থেকে, কিন্তু গোল দাগটার কারণে আমার কাছে আসতে পারছিল না। আসলে জিনিসগুলো কি কবিরাজ সাহেব? এক গ্রামবাসী প্রশ্ন করেন। তখন কবিরাজ বলেন, এগুলো এক ভয়ঙ্কর প্রজাতির জিন, যাদের মধ্যে ভালো মন্দ কোনো জ্ঞান নেই। আমাদের এখন কি করা উচিত কবিরাজ সাহেব? গ্রামের মাতবর সাহেব জানতে চাইলেন। সত্যি কথা বলতে আমরা কিছুই করতে পারবো না। এরা প্রচন্ড শক্তিশালী জিন, যারা আল্লাহকে ভয় করে না। এক কথায় এরা কাফির জিন। এদের বিরুদ্ধে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। কবিরাজ বললেন। গ্রামবাসী কথাটা শুনে ভয়ঙ্কর রকমের হতাশ হলো আর বলতে থাকলো, তাহলে এই গ্রাম আর টিকল না, সবাইকে মেরে ফেলবে। গ্রামবাসীর মুখের দিকে তাকিয়ে কবিরাজ হয়তো তাদের মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, তাই তিনি সবার উদ্দেশ্যে বলেন, তবে আপনাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। এই জিনগুলো এক জায়গায় বেশি দিন থাকে না, আর কিছুদিনের মধ্যেই হয়তো এরা আপনাদের গ্রাম ছেড়ে দেবে, কারণ এখানে এসে এদের অনেক দিন হয়ে গেছে। তাই আর দিন 10 মতো সাবধান থাকবেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা শুনে গ্রামবাসীর দেহে প্রাণ ফিরে আসলো। অবশেষে কবিরাজের। আমি তখন ঢাকাতে চাকরি করতাম। তখন একবার বাড়িতে এসে বাজারের একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, মামা বটপুর যাবেন? আমার কথা শুনে রিকশাওয়ালার চোখ বড় বড় হয়ে গেল। শুধু তার নয়, আশেপাশে থাকা সকল রিকশাওয়ালা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তবে আমার মনোযোগ সামনে থাকা রিকশা চালকের দিকে। নিজের চোখ দুটি বিশাল বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? যাবেন কিনা বলুন? রিকশাওয়ালা হক চকিয়ে গেল। নিমেষেই নিজেকে সামলে নিয়ে ভয় ভয় কণ্ঠে বলল, না মামা, ওদিকে যাওয়া যাবে না, সমস্যা আছে। দিনের আলো থাকলে আপনাকে নিয়ে যেতাম, এখন রাত 10টার উপরে বাজে, এত রাতে যেতে পারবো না। এটি বলে রিকশাওয়ালা তার রিকশা নিয়ে চলে গেলেন। আশেপাশে থাকা আরো রিকশাওয়ালাদের যাওয়ার কথা বলতেই তারাও না করে দিয়ে চলে গেলেন। গ্রামের বাজারের ভেতরে দাঁড়িয়ে আছি প্রায় 30 মিনিটের মতো। আগামীকাল ঈদ। পুরো বাজারে মানুষের কোলাহল। কত রিকশাওয়ালা খালি রিকশা নিয়ে বসে আছে, অথচ বটপুর যাওয়ার মতো কাউকে পাচ্ছি না। সবাই গন্তব্য শুনে চলে যাচ্ছে। মোবাইলে তেমন একটা চার্জ নেই যে বাসায় ফোন দিয়ে কাউকে আসতে বলবো। বেশি রাত করে বাসায় ফিরতে চাই না দেখে সকালের বাসে রওনা দিয়েছিলাম, যেন বিকেলের মধ্যে বাড়িতে পৌঁছাতে পারি। কিন্তু ভাগ্য এত খারাপ যে ঈদের আগে রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যেটা বলার মতো না। বিকেলের বাস রাত 9টার দিকে গ্রামের বাজারে নামিয়ে দিয়ে চলে গেছে। যত সময় যাচ্ছে রাত গভীর হচ্ছে। একটু পর 11টা বেজে যাবে। বাজারে চেনা কাউকে দেখতে পাচ্ছি না যে তার সাথে বাড়ি যাব। আরও সময় বাজারে দাঁড়িয়ে থাকলে লাভ হবে না, তাই তার চেয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করাটাই উচিত কাজ হবে। এবং মাঝপথে রিক্সা পেলে সেটিতে উঠে বাড়ি যাব। যেমন ভাবা তেমন কাজ। 2 হাতে 2টা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলাম। অন্ধকার রাত, আগামীকাল ঈদ, অথচ আমাদের গ্রামে তেমন কোনো আয়োজন চোখে পড়ছে না। নিস্তব্ধতা ছেয়ে আছে চারপাশে। আমি নাক বরাবর হেঁটে চলেছি। রাস্তার দুপাশে ধান ক্ষেত, অথচ সেখানে কোনো ধান নেই, এখনো মৌসুম আসেনি। ধান ক্ষেত পানিতে ভর্তি হয়ে আছে। হঠাৎ পেছন থেকে একটা রিকশার আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলাম একটা ফাঁকা রিকশা আমাদের গ্রামের দিকে যাচ্ছে। আমি দেরি না করে রিকশাওয়ালাকে ডাকলাম, মামা বটপুর যাবেন? রিকশাওয়ালার পুরো মুখ কাপড় দিয়ে জড়িয়ে রাখা। তিনি রিকশা থামিয়ে আমাকে উঠতে বললেন। আমি দ্বিধাবোধ না করে রিকশায় উঠে পড়লাম। রিকশা চলছে তার আপন গতিতে, আমি তার উপর বসে আছি। হঠাৎ রিকশাওয়ালা মামা বলে উঠলেন, মামা কি ঢাকায় থাকেন নাকি? হ্যাঁ, কয়েক বছর ধরে বাড়ি আসা হয় না, তাই এবার ঈদের ছুটিতে চলে এসেছি। পায়ে হেঁটে কেন? রিকশা নিয়ে যেতে পারলেন না?
বাজারের সব রিকশাওয়ালাকে যাওয়ার কথা বলেছিলাম, কেউ রাজি হয়নি। সামনে বটগাছের বাগান শুরু হবে, তারপর বাঁশঝাড়, এই সবের ভেতর দিয়ে খেয়েও রাতে আসা যাওয়া করতে চায় না। বাজার থেকে গ্রামের দূরত্ব 4 কিলোমিটার। এটুকুর ভেতর 4 ধরনের রাস্তা চোখে পড়বে। একটা ধান ক্ষেতের রাস্তা, একটা বট গাছের বাগান, তারপর বাঁশঝাড়, সবশেষে পড়বে একটা কবরস্থান। এসবের ভেতর দিয়ে আমাদের গ্রামে যাওয়া হয়। মামার কথায় আমি তেমন জবাব দিলাম না, চুপ করে থাকলাম। তখন মামা আবার বললেন, জানেন সাহেব, এই রাস্তা কিন্তু ভালো না। রাতের বেলায় কেউ এই রাস্তা দিয়ে যাতায়াত করে না। সবাই বলে ওই রাস্তা দিয়ে গেলে ভয়ানক সব জিনিস চোখে পড়ে। ভয়ানক জিনিস বলতে কি বোঝাচ্ছেন, একটু খুলে বলুন তো। মাথাহীন মানুষ, দেহ ছাড়া মাথা, কত কি। রাতের বেলায় খুব কম মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখবেন। আমার কথাগুলো শুনে ভয় পাবেন না। এই সব যে বিষয় আছে সবগুলো নেশাখোর মানুষ দেখেছে। আপনি নিশ্চয় জানেন, নেশাখোর মানুষের হুঁশ থাকে না। আমরা ততক্ষণে বটতলার মাঝামাঝি চলে এসেছি। আরো কিছুক্ষণ যাওয়ার পর বাঁশঝাড় পাবো। আমি শুধু রিক্সাওয়ালার কথা শুনে চলেছি, তবে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। এগুলো গল্প নাকি বাস্তব কিছুই বুঝে উঠতে পারছি না। মাঝখানে আমাদের কোনো কথা হলো না। বটগাছ বটবাগান অতিক্রম করে বাঁশঝাড়ের সীমানায় এসে গেলাম। এমন সময় রিক্সাওয়ালা মামা নিজের রিক্সা থামিয়ে দিলেন। মাঝপথে এমন রিক্সা থামানোর কারণে আমি বললাম, কোনো সমস্যা হয়েছে? মাঝপথে এভাবে রিক্সা থামালেন যে? রিক্সার চেইন বোধহয় পড়ে গেছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি চেইন তুলে আসছি। লোকটি রিক্সার পেছনে গিয়ে চেন তুলে সামনে এলেন। তারপর রিক্সার সামনে দাঁড়িয়ে করুণ সুরে বললেন, সাহেব, আপনি শিক্ষিত মানুষ, আপনাকে আমি একটি মূল্যবান জিনিস দিব। আপনার কাজ থাকবে সেই মূল্যবান জিনিসটি আপনার এলাকার ইমাম সাহেবের হাতে তুলে দেবেন, এবং আপনাকে কিছু টাকা দেব, সেগুলো আমার পরিবারকে দিয়ে দেবেন, কেমন? ওনার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আপনার মূল্যবান জিনিস কি যে আমাকে দিচ্ছেন? আপনি নিজে গিয়েও তো ইমাম সাহেবকে সেটা দিয়ে আসতে পারেন, এবং আমাকে যে টাকাগুলো দেবেন সেগুলো আপনি নিজে গিয়ে দিয়ে আসতে পারেন। সাহেব, আমার পক্ষে যাওয়া সম্ভব না দেখে আপনাকে অনুরোধ করছি, এই টাকাগুলো আগে নিন। আমার নাম রফিকুল ইসলাম। বাসায় আমার বৃদ্ধ মাকে পাবেন, তার কাছে এই টাকাগুলো দিলে তিনি খুব খুশি হবেন। এই বলে লোকটি আমার ব্যাগের ভেতর কতগুলো টাকা ঢুকিয়ে দিলেন। আমি বললাম, আপনি যখন বলছেন তখন না হয় দেব, তবে আপনি একটা কথা বলুন, আপনি নিজে গিয়েও তো টাকাগুলো মায়ের হাতে দিতে পারতেন। তখন লোকটি এমন কথা বলল যেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সাহেব, আপনাকে একটা গোপন কথা বলি, ওই বাঁশঝাড়ের শেষ সীমানায় একটা বস্তা পাবেন, তার ভেতর একটা জিনিস আছে। আপনি এখন অথবা কালকে সকালে ইমাম সাহেবকে নিয়ে বস্তা খুলবেন, কেমন? মামা, বস্তার ভেতরে কি আছে এবং কাজটি আমাকে দিয়ে করাচ্ছেন কেন? আপনি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, আপনি নিজে গিয়ে এই কাজটি করতে পারতেন। লোকটি কোনো কিছু না বলে রিক্সা চালাতে শুরু করলেন। আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিলেন। যখনই ভাড়া দিতে যাব তখনই লোকটি বললেন, আমাকে টাকা দেওয়ার কিছু নেই, আমার ভাড়ার টাকাটি আমার আম্মাকে দিয়ে দিয়েন। আর পুরো রাস্তা আপনি একটি কথা জিজ্ঞেস করেছিলেন, আমি কেন কাজগুলো করছি না। সহজ ভাষায় আপনাকে একটা কথা বলি, অনুগ্রহ করে ভয় পাবেন না। আমি নিজের মনে সাহস জুগিয়ে বললাম, বলুন। সাহেব, আমি যদি বেঁচে থাকতাম তাহলে এই সব কাজ আমি নিজেই করতাম। আসলে আমি বেঁচে নেই। গত কয়েকদিন আগে মারা গিয়েছি কয়েকজন ডাকাতের হাতে। তারা আমাকে মেরে বাঁশঝাড়ের শেষে বস্তার ভেতর ঢুকিয়ে মাটিতে পুঁতে রেখেছে। দয়া করে আপনি সেখানে যাবেন এবং আমার লাশ উদ্ধার করে সেটি ভালোভাবে জানাজা করার ব্যবস্থা করবেন, মাটি দেবেন, না হলে আমি শান্তি পাবো না। কাজটি যত তাড়াতাড়ি পারবেন করুন। আমার শরীরে পচন ধরা শুরু করেছে, আর বেশি দিন সেখানে থাকলে শরীরের কিছু অবশিষ্ট থাকবে না। এই বলে লোকটি তার মুখের ওপরের কাপড় সরিয়ে ফেলল। তখন আমার চোখের সামনে ভেসে উঠল তার অর্ধ পচা দেহ। সেকেন্ডের ভেতর আমার আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে গেল। আমার মাথা ঘুরতে শুরু করলো। এইরকম অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারলাম না, বসে পড়লাম। তখন রিক্সাওয়ালা মুচকি হাসি দিয়ে বলল,
কাজটা করবেন, কিন্তু এত কষ্ট সহ্য হচ্ছে না। অনুগ্রহ করে আমাকে দাফন করুন, আমার আম্মার খেয়াল রাখবেন। এটি বলার সাথে সাথে চোখের পলকে হাওয়া হয়ে গেল রিকশাওয়ালাটি। আমি এত কিছু সহ্য করতে না পেরে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশের বাসার সকলে বসে আছে। তাদের সকলকে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে তারা অনুসন্ধান করতে বের হলো। আশ্চর্যজনকভাবে বাঁশঝাড়ের একদম শেষে রফিকুল ইসলাম নামে একজন রিকশা চালকের মৃতদেহ পাওয়া গেল। মুহূর্তের ভেতর খবরটি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ল এবং সাথে সাথে বেরিয়ে এলো রফিকুল ইসলামের মা। নিজের ছেলেকে দেখে অনেকক্ষণ কান্না করলেন। তারপর এলাকাবাসী মিলে তার দাফনের ব্যবস্থা করলেন। ঈদের নামাজের পরে তার দাফন করা হলো। তার এক সপ্তাহ পর নিজের ব্যাগ গুছিয়ে রাখছিলাম, এমন সময় কয়েক হাজার টাকা পেলাম। টাকাগুলো দেখে মনে পড়ে গেল এগুলো রফিকুল ইসলামের টাকা, মানে রিকশা চালক ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম ওগুলো স্বপ্ন ছিল। টাকাগুলো দেখে সব ভুল প্রমাণিত হলো। টাকাগুলো মায়ের হাতে তুলে দিয়ে আসতে হবে। রাত 8টার দিকে রফিকুল ইসলামের মায়ের কাছে তার ছেলের দেয়া টাকাগুলো দিয়ে বাড়ি ফিরছিলাম। এমন সময় একটি ফাঁকা রিকশা এসে আমার পাশে দাঁড়ালো। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য আমার জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ হলো। এখন আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আমি পাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, কোনো রিকশাও নেই। তখনই কোথা থেকে যেন উত্তর এলো, আমাকে খুঁজে লাভ নেই, আপনার মনের ভুল। আপনি বাসায় চলে যান, এই রাস্তা একদম ভালো না। বিশেষ করে রাতে কাউকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দিবেন না এবং নিজেও করবেন না। আমার কথা অমান্য করলে নিজের জীবন চলে যেতে পারে। মনে মনে দোয়া দরুদ পড়ে সমস্ত শক্তি দিয়ে বাড়ির দিকে দৌড় দিলাম। আগে নিজে বাঁচি, তারপর অন্য সব কিছু দেখা যাবে। সেদিন দৌড়ে বাসায় চলে আসার পর থেকে তিনি বেশ অসুস্থ হয়ে যান এবং গত কুরবানি ঈদে তিনি মারা যান। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এই ছিল আমার বন্ধুর চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা তিনি শেয়ার করেছেন। আমি ঠিকানা সবকিছুই দিলাম, কারণ আপনারা সব ঘটনা পাঠানোর পরেই গত সপ্তাহে আমি দেখেছি যে অনেক ঘটনা নিয়ে অনেক কথা আসছে। একটা ঘটনা সত্য প্রমাণ করাটা আমার জন্য যেমন কঠিন, আপনার জন্য কিন্তু মিথ্যা প্রমাণ করাটাও কঠিন, তাই না? কিন্তু এই যে আজকে এই মুহূর্তে যে ঘটনাটা বললাম, এরকম একটি ঘটনা আমি অনেক দিন আগে ভূত এফএমে বলেছিলাম। সেটা ছিল একজন ডক্টরের সাথে ঘটেছিল এই ঘটনাটি। ডাক্তার সাহেবের, আমার যতদূর মনে পড়ে, এখনো পরিষ্কারভাবে আমার মনে নয় অত কিছু, কিন্তু ডাক্তার সাহেবের কোন একটা পেশেন্টের ঘটনা, মৃত্যু পথযাত্রী একজন পেশেন্ট, নাকি মারা গেছেন এরকম একজন পেশেন্ট, তিনি একজন ডক্টরের কাছে, তার মার কাছে, তার পরিবারের কাছে খবর পৌঁছে দিতে বলেছিলেন। এরকম একটা ব্যাপার আমি শুনেছিলাম। সুতরাং এই সিরাজাবাদ ইউনিয়নে চেয়ারম্যানের ছেলে নদীতে গোসল করতে যায়। তখন সময় ছিল 1:45। তার সাথে আরো কয়েকজন বন্ধুরাও ছিল। আর চেয়ারম্যানের ছেলের বয়স 20 কি 25 হবে। তার বন্ধুরাও তার সমবয়সী। তারা সবাই মিলে নদীতে গোসল করতে যায়। নদীর একপাশে তারা সবাই গোসল করছিল। তারা যখন গোসল করছিল তখন একটু দূরে ড্রেজার দিয়ে কিছু বাড়ি তোলা হচ্ছিল এবং সেখানে একটা গর্তের সৃষ্টি হয়েছিল। ছেলেগুলো সেই গর্তের পাশেই গোসল করছিল। গোসল করার এক পর্যায়ে তারা সবাই স্রোতে গা ভাসিয়ে দেয়। স্রোতে ভাসতে ভাসতে হঠাৎ করে তারা গর্তের পাশে চলে আসে। তারা জানতো না এখানে গর্ত আছে। নদীতে খুব বেশি স্রোত ছিল না। অনেকক্ষণ সেখানে সাঁতার কাটে তারা। এক সময় তাদের মাঝে একজন তলিয়ে যাচ্ছে অতল পানির গভীরে। তা দেখে সবাই তাকে বাঁচাতে যায়। সবাই মিলে তাকে ওপরে টেনে তোলে, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন সেখানে প্রায় ডুবে যাচ্ছিল। তাদেরকে বাঁচাতে যায় চেয়ারম্যানের ছেলে। তাদেরকে ওপরে টেনে তুলতে গিয়ে সে নিজেই অথই পানির গভীরে তলিয়ে গেল। কিন্তু সে খুব ভালো সাঁতার পারত, তারপরেও সেখান থেকে উঠতে পারল না। এই ঘটনা দেখে বন্ধুরা তাকে বাঁচাতে যায়। তার বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে ওপরে তুলতে পারেনি। সে তলিয়ে যায় অথই পানির গভীরে। অনেক হইচই হয়। নদীর আশেপাশের লোকজন ছিল, তারাও চলে আসে। তাদেরকে সব ঘটনা খুলে বলা হয়। সবাই তাকে খুঁজতে পানিতে নেমে পড়ে। কেউ জাল টানছে, কেউ ডুব দিয়ে তাকে খুঁজছে, কিন্তু সব চেষ্টা বিফলে যাচ্ছে। যারা জাল ফেলছিল তাদের জাল কেটে যাচ্ছিল পানি থেকে, পুরোটা জাল
আসছিল না। সবাই অনেক ভয় পেয়ে গেল। গ্রামের অনেক লোক চলে আসছে নদীর তীরে, ডুবুরিও চলে আসে। প্রথমে ডুবুরি যখন ডুব দেয় 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট হয়ে গেল, ডুবুরি ওপরে ওঠে না। কিছুক্ষণ পর সে ওপরে উঠে আসে খালি হাতে। সে উঠে বলল, চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব তাদের কাছে দৌড়ে গেলেন। ডুবুরি চেয়ারম্যানের পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে মাফ করবেন, আমি আর ডুব দিতে পারবো না। আপনারা অন্য ডুবুরিকে খবর দেন, আর একটা কবিরাজ সাথে নিয়ে আসেন। এই বলে তারা চলে যায়। কিন্তু এসব কথা কেন বলল সেটা জানা গেল না। তাদের কথা মতো 2টা ডুবুরি আর একটা কবিরাজ নিয়ে আসা হলো। প্রথম ডুবুরি ডুব দিয়ে কিছুক্ষণ পরে সে উপরে উঠে আসে। তার চোখ মুখে একটা ভয়ের ছাপ ছিল। সবাইকে সে বলল, আমি অনেক মাছ দেখেছি, কিন্তু এত বড় মাছ আমি জীবনে দেখিনি। সে অনেক ভয় পেয়েছিল। সে ডুব দিবে না বলে জানালো। এদিকে আবার ইফতারের সময় হয়ে যাচ্ছে। অনেকে ইফতার করতে চলে যায়, সাথে ডুবুরিও ইফতার করতে চলে যায়। ইফতারের পর কবিরাজ নদীর তীরে ধ্যানে বসে। অনেকক্ষণ পর সে চেয়ারম্যান সাহেবকে বলল, আপনার ছেলে এখনো বেঁচে আছে, কিন্তু তারা আপনার ছেলেকে কিছুতেই ছাড়বে না। তাকে অনেকগুলো মৎস্য জিনে নিয়ে আটকে রেখেছে। এই মৎস্য জিনগুলো আপনার ছেলেকে কিছুতেই ছাড়ছে না। চেয়ারম্যান সাহেব কবিরাজকে বলল, আপনি কিছু একটা করেন। তখন কবিরাজ চেয়ারম্যানের স্ত্রীকে ডাক দিলেন। তার হাতে একটা বড় প্লেট দিলেন। সেই প্লেটে কলা, গ্লাস ভর্তি দুধ, আম, পেঁপে আরো অনেক কিছু ছিল, মানে যেটাকে বলা হয় ভোগ দেয়া। সেই প্লেটটি হাতে দিয়ে বললেন, এই প্লেটটা নদীতে ছেড়ে দেন। সেই প্লেটটি ভাসতে ভাসতে ওই গর্তের কাছে চলে গেল। কোনো দিকে নড়চড় হলো না। ওই প্লেটটি তখনও ভাসছিল। আর কবিরাজ চেয়ারম্যানের স্ত্রীকে বসিয়ে দিলেন। বললেন, আপনার ছেলে যতক্ষণ না পানি থেকে উপরে উঠে আসে ততক্ষণ এখানেই বসে থাকবেন। এই কথা বলে কবিরাজ ধ্যানে বসল। কিছুক্ষণ পর ধ্যান ভাঙল কবিরাজের। সে বলল, আপনার ছেলেকে ছাড়তে রাজি হয়েছে, কিন্তু তাদেরকে জানের বদলে জান দিতে হবে, মানে একটা আস্ত গরু দিতে হবে। তবেই আপনার ছেলেকে তারা জীবিত ছেড়ে দেবে। সবার মুখে একটু আশার আলো ফুটে উঠল। চেয়ারম্যান লোক পাঠিয়ে দিল ভালো দেখে একটা গরু কিনে নিয়ে আসতে। কিছুক্ষণের মাঝেই চেয়ারম্যানের লোকেরা গরু কিনে নিয়ে আসে। হঠাৎ করে গরুটা খুব জোরে জোরে ডাক দিল এবং নদীর দিকে এগিয়ে গেল, এবং গরুটা পানিতে নেমে পড়ছে। জানি না কেন, হয়তো বা সে বুঝে গিয়েছিল তাকে একটা প্রাণ বাঁচাতে হবে, কিন্তু সেটা আর হলো না। গরুটাকে পানি থেকে তুলে নিয়ে আসা হলো। কবিরাজ বলল, গরুটাকে জবাই না করে পুরো গরুটা নদীতে দিয়ে দাও। কিন্তু অনেকে বলছিল গরুটা জবাই করে রক্ত নদীতে দাও আর মাংসগুলো দাও গরিবদের মাঝে। কথা মতোই তাই করা হলো। এটাই ছিল সব থেকে বড় ভুল। সব কাজ শেষ এখন। সবার মাঝে এখন ছেলেটার ফিরে আসার অপেক্ষা। সেহরি করার সময় চলে আসে। লোকজন অনেক কমে গিয়েছে। নদীর মাঝে সেই প্লেটটি এখনো আছে সেখানে, কিন্তু ফজরের আজান দেওয়ার সাথে সাথেই সেই প্লেটটি সেখান থেকে ভেসে চলে গেল। সবাই ভাবল ছেলেটা মনে হয় বেঁচে গেল। ছেলেটার মা বাবার মুখে একটু খুশির ভাব ফিরে আসলো। সেই খুশি আর বেশিক্ষণ তাদের কাছে রইল না। সবাই দেখল ছেলেটার লাশ নদীর তীরে ভেসে উঠেছে। এটা তো হবার কথা ছিল না। কবিরাজ বলেছিল জানের বদলে জান দিলে ছেলেটা জীবিত ফেরত আসবে। ছেলে ফেরত আসলো মৃত হয়ে কেন? ততক্ষণে কবিরাজ লাপাত্তা হয়ে গেছে। ছেলেটাকে নদী থেকে তুলে নিয়ে আসা হলো। চারিদিকে কান্নার রোল পড়ে গেল। ছেলেটার পেটে কোনো পানি ছিল না। পানিতে ডুবে মরার কোনো আলামত পাওয়া যায়নি। ছেলেটার গলায় 5 আঙুলের বড় বড় দাগ দেখা গিয়েছিল। তার গায়ে ভয়ানক দাগ দেখে মনে হচ্ছিল ধারালো কিছু দিয়ে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করা হয়েছে। লাশটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। লাশটাকে নদী থেকে তুলে নিয়ে বাড়িতে গেল সবাই। জানাজা হলো, মাটিও দেয়া হয়ে গেল, কিন্তু উত্তর পাওয়া গেল না কিছু প্রশ্নের। এই ভয়াবহ ঘটনার সাক্ষী পুরো গ্রাম। বাড়ি আসার পর প্রায় 1 থেকে 1.5 মাস সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ একদিন রাত 1টা কি 2টার দিকে বাবা চিৎকার করে ওঠে। দৌড়ে বাবার রুমে গিয়ে দেখি বাবা অনবরত শ্বাস নিচ্ছেন। ওনার নাকি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার পাশাপাশি বলছে বুক জ্বালা করছে। বাবার চোখ উল্টে সাদা অংশ সামনে নিয়ে এসেছেন। এমন অবস্থা দেখে আমার ভাই গিয়ে গ্রামের ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে কোনো সমস্যা ধরতে না পেরে বলছেন দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তৎক্ষণাৎ বাবাকে নিয়ে হাসপাতালে যাই আমরা। ইমার্জেন্সিতে বাবাকে দ্রুত অক্সিজেন দেয়া হয়। এই যাত্রায় বাবাকে ফিরিয়ে আনতে পারি আমরা।
সকালে ডাক্তার আসলে সব টেস্ট করিয়ে ডাক্তার কোনো সমস্যাই বের করতে পারলেন না। সব টেস্টের রিপোর্টে বাবা একদম সুস্থ। তখন আমার আর আমার মায়ের বুঝতে বাকি রইল না কি হয়েছে বাবার সাথে। কি ভাবছেন সবাই, এত দ্রুত কি করে বুঝলাম বাবার কি হয়েছে? কারণটা তাহলে শুনুন। আমাদের বাড়ির একই উঠোনে আমাদের চাচিদের ঘর। ছোটকাল থেকেই দেখে আসছি চাচি জিন চালান দেন। অনেক মানুষ আসে চাচির কাছে এবং তারা সব নিজ সমস্যা নিয়ে আসে। তার পাশাপাশি চাচির আমাদের অবস্থার প্রতি সবসময় একটা হিংসা কাজ করত। আমাদের বুঝতে দেরি হলো না কে কি করেছে। তাও সন্দেহ ছিল, পাকাপোক্ত করে তো আর সবকিছু বলা সম্ভব ছিল না। যাই হোক, সেদিন বাবাকে নিয়ে আমরা বাসায় চলে আসি। কথায় আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। পরদিন বাবার অবস্থার কিছুটা উন্নতি হলো। আমি আর মা চলে যাই পাশের গ্রামে এক কবিরাজের কাছে। কবিরাজ সব সমস্যা শুনে বললেন পরের দিন আবার যেতে। পরের দিন আমি আর আমার মা আবার সেই কবিরাজের বাড়িতে যাই। তখন কবিরাজ আমাদের বললেন, শোনো মা, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি সত্যিটা বলতে পারি। মায়ের অনুমতি পেয়ে কবিরাজ বললেন, ওনার ভাইয়ের স্ত্রী ওনাকে দুটো জিনকে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে এই কালো জাদু করেছে। সাথে একটা বাচ্চা সম্ভাব্য ছাগলের তাজা রক্ত ও দুটি মুরগির রক্ত দিয়ে এই কালো জাদু করা হয়েছে। এবং কালো জাদু একমাত্র সেই ভাঙতে পারবে যে এই জাদু দিয়েছে। আমার দ্বারা এই কাজ সম্ভব না। একটা ছোট উপকার আমি করতে পারি। এই কথা বলে কবিরাজ থেমে গেলে মা কান্না জর্জরিত কণ্ঠে বলে উঠলেন, কি উপকার? কবিরাজ বললেন, এই জাদুর পেছনে কিছু শক্তিশালী তাবিজ পর্যায়ক্রমে ব্যবহার করা হবে। সেগুলি কোথায় কোথায় আছে আমি বলে দেব। তোমার রান্নাঘরের টিনের পশ্চিম চালে দেখবা একটা তাবিজ আছে। সেটা খুলে 10 বার ইন্নালিল্লাহ পড়ে এক নিঃশ্বাসে নদীতে ফেলে দিবা। এই তাবিজ সারাদিন সূর্যের তাপ গ্রহণ করে। এরপর রাতে তোমার স্বামীর শরীরে তার তাপ স্থানান্তর করে। আর খবরদার, এই তাবিজ খোলার সময় যেন তোমরা দুজন বাদে কেউ না দেখে। এই বলে কবিরাজ তার কথা শেষ করেন। কবিরাজকে তার হাত দিয়া বুঝিয়ে দিয়ে আমি আর মা কাঁদো কাঁদো মুখ নিয়ে বাড়িতে চলে আসি। বাড়ি এসে সন্ধ্যার পর মা রান্নাঘরের চাল থেকে তাবিজটা খোলেন এবং 10 বার ইন্নালিল্লাহ পড়ে নদীতে এক নিঃশ্বাসে ফেলে দিয়ে আসেন। তারপর বাবা কিছুদিন ভালোই ছিলেন। যেই বাবার প্রবাসে যাবার সময় ঘনিয়ে আসলো, বাবার মধ্যে আলাদা একটা পরিবর্তন চলে আসলো। তিনি কোনোভাবেই যাবেন না। কেউ কিছু বললে রকচটাভাবে মারধর করতে আসতেন। আমাকে আর আম্মুকে প্রায়ই হাত পা বেঁধে এক রুমে ফেলে রাখতেন। আমাদের না খেয়ে দিনের পর দিন কাটাতে হতো। কত কবিরাজ হুজুরের কাছে গিয়েছি, তাতে কোনো লাভ হয়নি। বাবার আর প্রবাসে যাওয়া হয়নি। আমাদের সুখের পরিবারে নেমে আসে অভাবের কালো ছায়া। বাবা দেশে কোনো ব্যবসা করতে চাইলেও একই অবস্থার সৃষ্টি হয়। এখন বাবা নিজেদের জমি জমা দেখাশোনা করে। কিছুদিন আগে বাবা অভাবে জর্জরিত হয়ে দেশের বাইরে যাবার পরিকল্পনা করেন। সবাই তাতে অনেক আনন্দিত হয়। কিন্তু এর 2 দিন পরে এক রাতে বাবা হঠাৎ চিৎকার করে চোখ উল্টে নিজের গলা নিজেই খামচে রক্তাক্ত করে ফেলে। মাকে মারধর শুরু করে। নিজের পাসপোর্ট, কাগজপত্র যা কিছু আছে সবকিছুতে আগুন ধরিয়ে দিয়ে চিৎকার করে বলতে থাকে, ও আমাকে যাইতে দিবে না, আমি যাবো না। আমার গলা চলে, বরফ পানি দে, বরফ পানি দে। বাবার এই রূপ আমরা কখনো দেখিনি। মা তৎক্ষণাৎ সেই কবিরাজকে ফোন দিলে কবিরাজ আমাদের ঘরের পেছনের বড় আম গাছটি কেটে ফেলার নির্দেশ দেন। পরের দিন পুরোটা গাছ কাটার পরে সবার চোখ কপালে উঠে যায়। গাছের ভেতর রক্তে ভেজা কাপড় দিয়ে মোড়ানো একটি মস্ত বড় তাবিজ। মা এটি দ্রুত আগের তাবিজের ন্যায় নদীতে ফেলে দিয়ে আসেন। বাবা এখন প্রায়ই রাত হলে এমন করে। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এখন আল্লাহই আমাদের শেষ ভরসা। ব্ল্যাক ম্যাজিক যে কতটা দুর্বিষহ, কতটা নির্মম, তা প্রত্যেকটা দিন আমাদের মনে করিয়ে দেয়। যারা এই সমস্ত কাজ করে তাদের জন্য আল্লাহ জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তর রেখেছেন। সুতরাং এই সব থেকে আমরা দূরে থাকি। একটা কথা বলে রাখা ভালো, সফিউল্লাহ ভাই ছোটবেলা থেকেই অনেকটা চঞ্চল স্বভাবের এবং অনেকটা দুষ্ট প্রকৃতির ছিল। আরও একটা কথা, সফিউল্লাহ ভাইয়ের ফ্যামিলিটা আসলে অনেকটা ধার্মিক ফ্যামিলি, খুব একটা ধার্মিক ফ্যামিলি। এবং সফিউল্লাহ ভাইয়ের বাবা একজন মাওলানা সাহেব। তো কাজেই সফিউল্লাহ ভাইকে ছোটবেলা থেকেই
ইসলামিক লাইনে পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে সে ছোটবেলা থেকে। তো ঘটনাটি যখন ঘটে তখন সফিউল্লাহ ভাই সবেমাত্র হেফজ শেষ করে তিনি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে। রাসেল ভাই, আরো একটা কথা বলে রাখা ভালো এখানে, সফিউল্লাহ ভাইয়ের বাবা যে মৌলানা সাহেব, উনি আসলে একটু তাবিজ কাগজ বা ঝাড়ফুঁক অথবা কাউকে যদি জিনে ধরা, জিনের আসর, এই রোগীগুলোর ট্রিটমেন্ট উনি করে থাকতেন। এবং এই ট্রিটমেন্ট করার জন্য তার একটি বই ছিল, স্পেশাল একটা বই ছিল, এবং একটা না অনেকগুলা বই ছিল এই টাইপের, যে বইগুলোতে আর কি আসলে মানে কোরআনের আলোকে এই ধরনের রোগীর ট্রিটমেন্ট করা আর কি। তো একদিন সফিউল্লাহ ভাই করলো কি যে সফিউল্লাহ ভাইয়ের বাবা আসলে আবার ওই বইগুলা লুকায় রাখতেন। উনি ওইগুলা ওনার যখন দরকার হতো উনি আসলে পড়তেন এবং উনি বইগুলা লুকিয়ে রাখতেন, কেউ যাতে দেখতে না পারে। মানে উনি চাতেন না যে এই বইগুলা কেউ পড়ুক আর কি। তো সফিউল্লাহ ভাই যেহেতু একটু দুষ্প্রকৃতির ছিল, কাজেই সফিউল্লাহ ভাই ওনার আগ্রহ জাগে যে ওই বইগুলা সে চুরি করে পড়বে, যে ওই বইগুলাতে আসলে কি আছে। তো তিনি আসলে তখন তার বয়স 17 কিংবা 18, খুব ছোট, অনেক বড় না। এবং ঘটনাটি ঘটে 2015 সালে। তিনি একদিন ওই ওনার বাবার ওই বই বের করে আর কি, বই বের করে উনি পড়তে থাকে। তো পড়তে পড়তে একটা পর্যায়ে উনি দেখে যে একটা লেখা আছে ওইখানে যে কোরআনের আয়াত দ্বারা সাপকে বশীকরণ করা। হ্যাঁ, মানে ওইখানে লেখা আছে যে এই মানে একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি সাপের সামনে গিয়ে পড়া হয় তা সাপ নিস্তেজ হয়ে যাবে, সাপ বশীকরণ হয়ে যাবে আর কি, এরকম একটা লেখা ছিল আর কি। উনি যখন বইটা দেখলেন তখন আর কি এরকমটা লেখা। তো উনি ওই আয়াতটা উনি পড়ছেন, পড়ে উনি মুখস্থ করে ফেলছেন। এমনিও উনি যেহেতু হাফেজ, উনি আয়াতটা দেখলেই আসলে উনি বুঝতে পারছেন যে কোন সূরার কোন পারার কত নম্বর আয়াত আর কি। ওনার তো মুখস্থ, যেহেতু উনি হাফেজ মানুষ। তো উনি ওই জিনিসটা দেখে আর কি উনি রাখছেন। একদিন হয়েছে কি, উনি ওনার বাসার সামনে একটা পুকুর ছিল, উনি পুকুর পাড়ে কোনো এক কাজে ওই পুকুরের ওই অপোজিট সাইডে উনি গিয়েছেন আর কি। গিয়ে দেখতেছেন যে একটি সাপ, হ্যাঁ একটি সাপ একটি মানে মাছ খাচ্ছে পুকুর থেকে, পুকুরের একদম পাড়ে একটি সাপ একটা মাছ ধরে মাছটাকে আর কি খাচ্ছে আর কি মাছটা। তখন ওনার মাথায় ওই দুষ্টু বুদ্ধি খেলে গেল। উনি চিন্তা করলো যে দেখি আমি একটু ট্রাই করে দেখি যে ওই আয়াতটা পড়লে আসলে সাপ বশীকরণ হয় কি না, বা কি হয় জিনিসটা কি, আমি দেখি। তো ওনার যেহেতু মুখস্থ ছিল আয়াতটা, উনি আস্তে করে সাপের কাছে গিয়ে এক মুষ্টি মাটি হাতে নিয়ে উনি আর কি ওই দোয়াটা পরে মাটিতে ফু দিয়ে উনি ওই মাটিটা সাপের গায়ে আর কি ছিটিয়ে দেয়। এবং সফিউল্লাহ ভাই যখনই ওই জিনিসটা মানে মাটিটা ছিটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই সাপটি মাছটাকে ছেড়ে দেয় মুখের থেকে, এবং অলৌকিকভাবে সাপটি মানে নিস্তেজ হয়ে যায় বা কোনো নড়াচড়া করে না আর কি। আসলে সাপটি ছিল একটা কেউটো সাপ, মেছো কেউটো আর কি। আসলে আমাদের গ্রামের ভাষায় সাপটিকে মেছো কেউটো বলে, যে সাপ কেউটো সাপগুলোতে সাধারণত মাছ খায় আর কি। তো ওই সাপটি আসলে তখন হঠাৎ করে মানে নিস্তেজ হয়ে গেলে তখন সফিউল্লাহ ভাই আরো কিছু দোয়া মানে পড়ে সাপের গায়ে ফু দেয়। কাছে এসে ফু দিলে সাপ একদমই আর কি নরম হয়ে যায়, একদমই মানে সাপের মনে হচ্ছে যে কোনো নড়ার ক্ষমতা নেই। তখন সফিউল্লাহ ভাই তো খুব অবাক যে কি রে, আসলে তো এটা তো কাজ হয়েছে। তখন ওনার মনের ভিতরে খুব একটা আনন্দ লাগে আর কি। তখন উনি ওই সাপটা ধরে এনে আসলে উনি করেন কি, ওই যে উনি যেহেতু ছোট, উনি সাপটা এনে ওনার ফ্রেন্ড সার্কেল যারা ছিল বা ওনার থেকে ছোট যারা ছেলে মেয়ে ছিল এলাকায় আর কি, তাদের সবাইকে ভয় দেখাচ্ছে সাপটা দিয়ে, এই দেখ সাপ দিয়ে তোদেরকে কামড় দিয়ে দেখ সাপ ধরছি এই সেই। উনি আর কি মানে দুষ্টুমি করে বেড়াচ্ছে সাপটা ধরে নিয়ে আর কি, এবং সবাইকে ভয় দেখায় বেড়াচ্ছে। এবং একটা পর্যায়ে উনি সাপটাকে মেরে ফেলে দেয়। উনি সাপটাকে ছেড়ে দেয় না, উনি মেরে ফেলে দেয়।
এবং এই ঘটনা কিভাবে কিভাবে জানি জানতে পারে ওনার বাবা, সফিউল্লাহ ভাইয়ের বাবা মৌলানা সাহেব। উনি এই কথাটি যখন জানতে পারে, তো রাত্রিবেলায় সফিউল্লাহ ভাইকে অনেক বকাঝকা করে এবং বলে যে তুমি সাপ ধরছো কেন, এবং সাপ ধরে তুমি মেরে ফেলছো কেন, এটা কি ঠিক হচ্ছে, এটা তুমি কেন করছো? কিন্তু রাসেল ভাই, সফিউল্লাহ ভাইয়ের বাবা কিন্তু জানে না যে আসলে উনি কোন প্রক্রিয়ায় সাপটা ধরছে, ওই দোয়া কালাম পড়ে ধরছে, এইটা কিন্তু সে জানে না। সে ভাবছে যে সাপটা ধরছে, হয়তো কোনোভাবে ধরছে এবং এমনি ভয় দেখাইছে এবং সাপটাকে মেরে ফেলছে, এইটা জানে আর কি। তো এই গেল সেদিন, এবং সফিউল্লাহ ভাই বলে যে ঠিক আছে, না আমি আর কোনোদিন সাপটা ধরবো না, এটা বলার বাবার কাছে ভুল স্বীকার করে। কিন্তু যতই ভুল স্বীকার করুক, মাথায় কিন্তু ওনার রয়েছে যে আমি সামনে যদি সাপ আরো কখনো পাই তো আবার এরকমটা করবো আর কি। তো উনি আরো একদিন হঠাৎ এরকমের বাগানে সবাই খেলাধুলা করতেছে, মানে বাড়ির পিছনে একটা বাগান আছে, মানে অনেক মানে ওই বাগানে আসলে ছেলে পেলে খেলাধুলা করে আর কি। তো ওই বাগানের একটা সাইডে উনি আসলে দেখেন কি যে একটি সাপ, কোনো এক কারণে একটা সাপ দেখে। তো উনি করেন কি, ওই সাপটাকে উনি আবার ওই দোয়া পড়ে ওই মাটিতে ফু দিয়ে ওই মাটি সাপের গায়ে যে ছিটিয়ে দেয়, সাপ আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায়। তখন উনি সাপটিকে আবার ধরে তারপর ওই সাপটি নিয়ে উনি আবার সবাইকে ভয় দেখানো শুরু করে, সবারে মানে করে, মানে খেলা টেলা করে আর কি। করে একটা পর্যায়ে ওই সাপটিকে উনি আসলে সেই দিনও সাপটিকে ফেলে দেয়। এবং ওই ঘটনাটাও ওনার বাবা জানতে পারে। জানার পরে সফিউল্লাহ ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করে যে তুই কোনভাবে তুই সাপটা ধরছিস, আর কেন ধরলি, আগের দিন তোর নিষেধ করছি বা এই তারপরে আর কি সফিউল্লাহ ভাই সবকিছু সত্যি সত্যি বলে দেয় আর কি। খুব প্রেশার ক্রিয়েট করে এবং সত্যি সত্যি বলে দেয় যে আমি তোমার ওই বাবাকে বলে যে আমি আপনার ওই যে বইটা ছিল, ওই বইটা দেখে আমি এই পড়ে আমি এইভাবে সাপ ধরছি আর কি। তখন সফিউল্লাহ ভাইয়ের বাবা মৌলানা সাহেব উনি অত্যন্ত রেগে যান এবং সফিউল্লাহ ভাইকে অনেক মারধর করেন, এবং মারধর করে একটা পর্যায়ে উনি সফিউল্লাহ ভাইকে মানে সফিউল্লাহ ভাইয়ের খালার বাড়িতে পাঠিয়ে দেন আর কি। হ্যাঁ, সফিউল্লাহ ভাইয়ের খালার বাসায় পাঠিয়ে দেন এবং সফিউল্লাহ ভাই তার খালার বাসায় চলে যায় আর কি। খালার বাসায় যাওয়ার পরে সফিউল্লাহ ভাইয়ের আবার একটা নেশা ছিল, সে ক্রিকেট খেলা খুব পছন্দ করত। তো একদিন বিকেলে সফিউল্লাহ ভাই দেখতেছে যে তার খালার বাড়ির পাশে একটা ছোট্ট একটা মাঠে কিছু ছেলে পেলে ক্রিকেট খেলতেছে। তখন তিনি সেইখানে যান, তাদের সাথে ক্রিকেট খেলায় ইনভলভ হন এবং তাদের সাথে ক্রিকেট খেলা শুরু করেন। খেলার একটা পর্যায়ে একজনে বল জোরে বাড়ি দেয় এবং বলটি উড়ে গিয়ে পাশের একটা ঝোপের ভিতরে বলটি পড়ে। একটি ঝোপ ছিল, ঝোপের ভিতরে বলটি যে পড়ে আর কি। তখন সফিউল্লাহ ভাই দৌড়ে যায়, যে বলতেছে আমি বল খুঁটে নিয়ে আসতেছি, তোমরা থাকো। এটা বলে সফিউল্লাহ ভাই আর কি ওই ঝোপের ভিতরে চলে যায়, গিয়ে বলটি খুঁজতে থাকে এবং হঠাৎ করে উনি সামনে তাকিয়ে দেখে যে একটি সাপ ফনা ধরে মানে বসে আছে আর কি। অনেক ভয়ঙ্কর একটি জাতের সাপ, দেখে মনে হচ্ছে যে অনেক বড় একটা কেউটের সাপ, এই টাইপের আর কি, ফনা ধরে আছে। এবং সফিউল্লাহ ভাই যখনই ওখানে গেছে, সাপটি মানে কেমন রাগে ফোঁস শব্দ করতেছে আর কি, এরকমটা। তখন সফিউল্লাহ ভাই করলো কি, ওই এক মুষ্টি মাটি হাতে নিয়ে উনি ওই দুষ্টু বুদ্ধি ওনার মাথায় চলে আসলো, উনি ওই মাটিতে ফু দিয়ে উনি ওই মাটি সাপের গায়ে ছিটিয়ে দেয়। তো সাপের গায়ে যখন ছিটিয়ে দেয়, তখন সাপটা নিস্তেজ হবে তো দূরের কথা, সাপটি আরো রাগান্বিত হয়ে যাচ্ছে এবং আরো জোরে জোরে ফসফস করে উঠতেছে, আরো বড় করে ফনা তুলতেছে, এরকমটা করতেছে। তখন সফিউল্লাহ ভাই একটু ভয় পেয়ে যায়, একটু ঘাবড়ে যায় যে কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। তখন উনি আবারও দোয়া কালাম পড়ে আবারও উনি আর কি ওই মাটি ছিটিয়ে দেয়। তো রাসেল ভাই যতই উনি মাটি ছিটিয়ে দিচ্ছে এবং যতই যা করতেছে না কেন, কিছুতেই কাজ হচ্ছে না। যতই সফিউল্লাহ ভাই দোয়া কালাম পড়ে ফু দিচ্ছে বা যাই করতেছে, কেমরে সাপটি আরো বেশি করে রাগান্বিত হচ্ছে এবং আরো বেশি করে ফসফস করে উঠতেছে, কোনো কাজ হচ্ছে না। এবং একটা পর্যায়ে ওই সাপটি সফিউল্লাহ ভাইকে রীতিমতো ধাবর কষে আর কি, সফিউল্লাহ ভাইকে।
এবং সফিউল্লাহ ভাই তখনই সাপের মানে তাড়া খেয়ে উনি দৌড়ে ওই ঝোপের ভিতর থেকে বাইরে চলে আসে আর কি। বাইরে আসার পর সাপটি আর বাইরে আসে না, যাই হোক ওইখানে আর কি তাড়া করে। এই ছিল ওই দিন বিকেলে। এবং সেই দিন সন্ধ্যাবেলায় সফিউল্লাহ ভাইয়ের মানে যিনি খালুর সাথে উনি বাজারে যায় বাজার করতে। সফিউল্লাহ ভাইয়ের সাথে মানে খালুর সাথে উনি বাজারে যায়। সফিউল্লাহ ভাই বাজারে গিয়ে সফিউল্লাহ ভাইয়ের খালু সফিউল্লাহ ভাইকে আর কি কিছু বাজার করে দেয়, কিছু একটা মুরগি দেয় সাথে, এবং সাথে কিছু বাজার সদাই উনি করে সফিউল্লাহ ভাইকে বলে যে তুমি এটা নিয়ে বাসায় যাও, আমি রাতে আসবো, আমার কিছু কাজ আছে, আমি কাজ সেরে আমি রাতে আসবো, তুমি এগুলা নিয়ে তুমি বাসায় চলে যাও। এবং বাজার থেকে বাসা খুব একটা দূরেও না, এই 1 কিলোর মতো হবে আর কি। তো সফিউল্লাহ ভাই যখন বাসার দিকে রওনা দেয় মাগরিবের পর আর কি, বাজার করে উনি বাসার দিকে আর কি রওনা দেয় মাগরিবের কিছুক্ষণ পর আর কি। তো বাসার দিকে আসতে আসতে হঠাৎ করে ইশারা জান দেয়। ইশারা জান দিলে উনি করেন কি, উনি আসলে ভাবে যে তাহলে আমি ইশারা জান যেহেতু দিয়েছে, পাশে একটা মসজিদ পাই, উনি চিন্তা করেছে তাহলে মসজিদে আমি ঈশার নামাজটা সেরে তারপরে আমি বাসায় যাব। তখন তিনি মসজিদের বাইরে বাজার সদাই মুরগিটা রেখে উনি মসজিদে ঢুকে নামাজ পড়েন, ঈশার নামাজ পড়ে তারপরে উনি বাসার দিকে রওনা দেন, খালার বাসার দিকে রওনা দেয়। তো ওনার মানে ওইখান থেকে আর খালার বাসা খুব একটা দূরে না, একদমই কাছে, বলতে গেলে যে জোরে যদি চিল্লান দিয়ে ডাক দেওয়া হয় রাতের বেলায় তাহলে হয়তো বা ওনার খালারা ডাক শুনবে, এরকম একটা। তো মসজিদ থেকে উনি যখন বাহিরে বের হয়ে উনি বাসার দিকে যখন রওনা দিচ্ছেন, তখন আসলে মানে এমন একটা জায়গা আছে ওইখানে অনেকগুলা মানে একটু বাগান টাইপের, একটা বাগানের ভিতর দিয়ে আর কি যেতে হয় আর কি ওনার খালার বাসায়, একটা বাগান। এবং ওইখানে আশেপাশে ঘর বাড়িও নেই, একটু দূরে আর কি তার খালাদের আর কি বাড়ি, আশেপাশে বাড়ি ঘরও তেমন একটা নেই, দূর থেকে দেখা যাচ্ছে যে ওই যে আমার খালার বাসা। এবং জায়গাটা একটু বাগান টাইপের, একটু ঝোপঝাড় এরকম আর কি। এবং তার সাথে একটি মানে টর্চ ছিল না, মানে ফোন ছিল আর কি, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সে আর কি বাসার দিকে যাচ্ছিল। তো ওই বাগানটার মানে ওই ঝোপটার কাছে যখনই আসছে তখনই হঠাৎ করে সফিউল্লাহ ভাই ফোনের আলোতে দেখে একদম তার রাস্তার মাঝখানে একটি সাপ। এবং রাসেল ভাই সাপটি ছিল ওই যে সাপটি দেখছিল সেদিন, মানে ওই বিকেল বেলায় যে সাপটি দেখছে বাগানে ওই ঝোপের ভিতরে বল খুঁজতে গিয়ে, ওই সেই সাপটি। এবং সাপটি রাসেল ভাই কিন্তু মানে একটু ভিন্ন প্রকৃতির ছিল, আসলে একটু ভিন্ন প্রকৃতির, গায়ে ডোরাকাটা এবং অনেকগুলা ছোপ মানে একটু যেভাবে আর কি বর্ণনা দিয়েছে আর কি এইরকম আর কি টাইপের ছিল। এবং সাপটি ছিল অনেকটা বড় মাত্রার। তো ওই সাপটি হঠাৎ করে দেখে সফিউল্লাহ ভাই তার সামনে, একদম রাস্তার ঠিক মাঝখানে। তখন সফিউল্লাহ হঠাৎ করে ভয় পেয়ে যায়, কি ব্যাপার, ওই সাপটি এখানে চলে আসলো কিভাবে? এবং রাস্তার মাঝখানে ফসফস করতেছে, মানে এমন একটা ভাব যে সফিউল্লাহ ভাইকে ওইখান থেকে যেতে দিবে না। তখন রাসেল ভাই সফিউল্লাহ ভাই করে কি যে একটু ভয় পায় আর কি, যে কি করা যায় এখন। সফিউল্লাহ ভাই যে মানে পাশ কেটে যেতে চেষ্টা করতেছে, তখন সাপটি মানে এমন ভাবেই করতেছে যে আসলে তাকে যেতে দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। এবং তখনই ধপ করে সফিউল্লাহ ভাইয়ের ফোনের ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে যায়। তখন সে এত চেষ্টা করতেছে ফোনের ফ্ল্যাশ জ্বালানোর জন্য, কিছুতেই ফোনের ফ্ল্যাশ জ্বলতেছে না। এবং মানে দেখলো কি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতে গিয়ে ফোনটাই বন্ধ হয়ে গেল। কিন্তু ফোনটা আসলে বন্ধ হওয়ার কোনো কারণে ছিল না, ফোনে রীতিমতো মানে চার্জ ছিল, ভরপুর চার্জ ছিল, ফোনটা আসলে বন্ধ হয়ে গেল এবং খুলতেছেও না, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেল হঠাৎ করে আর কি। তখন সফিউল্লাহ ভাই আসলে অনেকটা ভয় পেয়ে যায়, কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? তখন উনি চিন্তা করে যে যা হবে হোক, আমি আরেকটা কাজ করি, আমি ওই দোয়া কালাম পড়ে আমি দেখি সাপের গায়ে একটা ফু দেওয়ার চেষ্টা করি, দেখি কি হয়। তখন সফিউল্লাহ ভাই করলো কি, উনি দোয়া কালাম পড়ে উনি সাপের কাছে গিয়ে জোরে একটা ফু দেয়। তো আসলে ফু দেওয়ার সাথে সাথে সাপটি মনে হলো যে মানে অনেক রাগে গড়গড় করে উঠে বড় হয়ে যাচ্ছে,
কেমড়ে সাপটি অনেক বড় হয়ে যাচ্ছে এবং তখন মোটামুটি দেখা যাচ্ছিল একটু দূর থেকে মনে করেন যে মানে কারেন্টের একটি শলক আর কি আসতেছিল, কারেন্টের আলো আসতেছিল এবং সেই আলোতে দেখা যাচ্ছিল যে আপসা করে দেখা যাচ্ছিল এবং কিছু চাঁদের আলো ছিল। এতে সে দেখতেছে যে সাপটি বড় হয়ে যাচ্ছে এবং রাসেল ভাই একটা পর্যায়ে তিনি দেখে যে সাপটি এতটা বড় হয়ে গেছে যে তার থেকেও অনেক বড়, মানে অনেক বড় হয়ে গেছে সাপটি। এইরকম বড় হওয়া মানে কোনো একটা সাপের পক্ষে সম্ভব না। এবং তখন সে প্রচন্ড ভয় পায়, সফিউল্লাহ ভাই ভয় পেয়ে ওইখান থেকে দৌড় দেয়। দিলে মানে সে লক্ষ্য করে যে সে আসলে এত জোর দৌড়ানোর চেষ্টা করছে, সে দৌড়তে পারতেছে না এবং চিৎকার দেওয়ার চেষ্টা করতেছে, খালাকে ডাকার চেষ্টা করতেছে। তো আসলে তার মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না, কিছুতেই সে চিল্লাতে পারতেছে না। সে চিল্লানোর চেষ্টা করছে কিন্তু মানে মুখ দিয়ে তার কোনো স্বর বেরোচ্ছে না, সাউন্ড বেরোচ্ছে না এবং সে প্রচন্ড ভয় পায় এবং খুব জোর চেঁচামেচি করার চেষ্টা করে, কিন্তু আসলে কোনো কাজ হচ্ছিল না এবং তাৎক্ষণিক সে দোয়া কালাম পড়া শুরু করে। এবং রাসেল ভাই সাপটি কিন্তু আসলে এতটা ভয়ঙ্কর হয়ে যায়, একটা পর্যায়ে সে পিছন দিক তাকে লক্ষ্য করে যে মানে সাপটি আসলে মানে সাপ না, কেমন জানি একটা মানুষের অভাবের মতো আর কি, অনেক ভয়ঙ্কর একটা চেহারা এরকম হয়ে যায়। এবং সে দোয়া কালাম পড়তে শুরু করে, আয়াতুল কুরসি পড়তে শুরু করে এবং তখন সে দেখে যে সে দৌড় দিতে পারে। আয়াতুল কুরসি যখনই পড়ে তখন সে দৌড় দিতে পারে। একটু আগে কিন্তু তার পাও অবশ হয়ে গেছিল, কিছুতেই সে নড়তেই পারতেছিল না জায়গা থেকে। আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে সে তার পাও ছুটে যায় এবং সে দৌড় দেয় ওখান থেকে। বাজার সদাই সে ফেলে দৌড় দেয়, চিৎকার দিতে দিতে দৌড় দেয় বাসার দিকে এবং দৌড়াতে দৌড়াতে বাসায় গিয়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। এবং তার চিৎকার শুনে তার খালা বাসায় ছিল, খালা তো ভাই বোন তারা বাসায় ছিল, তারা দৌড়ে বের হয়ে আসে এবং দেখে যে সফিউল্লাহ ভাই উঠোনে এসে পড়ে গেছে। এবং তখন সফিউল্লাহ ভাইকে তার খালা ধরে তোলে এবং তার খালা অনেক টুকটাক দোয়া পড়ে সফিউল্লাহ ভাইকে একটু ফু দেয়, একটু পানি সফিউল্লাহ ভাইয়ের মুখে ছিটিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সফিউল্লাহ ভাইয়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে সফিউল্লাহ ভাইকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। তখন সফিউল্লাহ ভাই আর কি সব ঘটনা খুলে বলে এবং বলে যে আমি বাজার সদা ওইখানে ফেলে রেখে আসছি। তখন সফিউল্লাহ ভাই খালা এবং খালাতো ভাই এবং সফিউল্লাহ ভাই নিজেও সাথে যান, গিয়ে ওইখানে গিয়ে দেখে আসলে কিচ্ছু নেই। এবং একটা মজার বিষয় রাসেল ভাই দেখে যে মুরগিটা পড়ে আছে, কিন্তু মুরগিটার গলাটা ছিঁড়া। বাজার সদাই পড়ে আছে এবং মুরগিটা পড়ে আছে, মনে হচ্ছে যে দেখলে মনে হচ্ছে যে মুরগির গলাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে এরকমটা। রাসেল ভাই আসলে ওনারা অবাক হয় যে যদি এটা কোনো শেয়ালে করে বা কোনো কুকুরে করে বা কোনো কিছুতে করে তাহলে তো আসলে মাথাটা তো নিয়ে যাবে বা শরীরটা খাবে, আসলে মাথাটা ছিঁড়ে ওই অবস্থায় ফেলা ওই রাস্তার পরেই ফেলানো আর কি পড়ে আছে। তো তারা অবাক হয়, তারা ওইখান থেকে মুরগিটা নিয়ে ফেলে দেয়, মুরগিটা বাসায় নেই না, বাজার সদাই নিয়ে বাসায় চলে আসে। ওই একটা অবাক হওয়ার বিষয় যে আসলে কিসে আসলে মুরগিটা এইভাবে মাথাটা ছিঁড়ে ফেলে। তো তারা বাসায় এসে সফিউল্লাহ ভাইকে একটু ওনার খালা আর কি ঝাড়ফুঁক করে। সফিউল্লাহ ভাই বাসায় থাকে এবং ওই দিন তার খালা পিঠা বানাচ্ছিল আর কি। তারা সবাই ঘরের ভিতর থাকে। হঠাৎ করে একটু পরে সফিউল্লাহ ভাইয়ের যে খালা বাড়ি, সে খালাদের উঠানের পরে ছোট্ট একটি বাঁশঝাড় ছিল, ছোট্ট একটি বাঁশঝাড়। একটু পরে তারা লক্ষ্য করে যে ছোট্ট বাঁশঝাড়টা একদম উঠানের পরে 10 থেকে 15টি বাঁশ হবে, এরকম একটা ছোট্ট বাঁশঝাড় উঠানের মাঝখানে আর কি। ওই বাঁশঝাড়টা প্রচন্ড আকারে কেউ জানি ঝাঁকাচ্ছে, বাঁশঝাড় ধরে প্রচন্ড জোরে নড়তেছে বাঁশঝাড়টা। তখন তারা বাইরে বেরোয় আসে, এসে দেখে যে আসলে কিছুই নেই সেখানে, শুধু শুধু বাঁশটা নড়তেছে। তখন তারা আবার বাসার ভিতরে যায় এবং বাসার ভিতরে যাওয়ার সাথে সাথে আবার গাছগুলো নড়াচড়া করতেছে। তখন সফিউল্লাহ ভাই আসলে ওনার খালাকে বলে যে খালা আমাকে একটু বালি দেন। তো সফিউল্লাহ ভাইয়ের খালা একটু বালি ম্যানেজ করে দেয়। ঘটনাটা শুরুটা এমন যে রঞ্জিতকে কেন্দ্র করে। রঞ্জিত একজন সুদর্শন এবং শক্তিশালী একজন ছেলে, যাকে বলে 10 জনের মতন একজন। সো
রঞ্জিতের একটা শখ ছিল যে গরু সার বানানো আর কি, ওর একটা শখ ছিল। ও আর কি প্রত্যেক বছরই সার বানাতো আর কি। এখন আপনারা হয়তো বুঝে থাকবেন যে গ্রামের লোকেরা যখন গরু আর কি বড় গরুকে পালে বা পুষে তখন ঘাস কেটে খাওয়ায়, তারপর কুড়ো খাওয়ায়, তারপর অনেক কিছু খাওয়ায় আর কি। ঘাস খাওয়ায়, কেটে খাওয়ায়, তারপরে গরুকে ছেড়ে দেয় বনের মধ্যে। তো ওখান থেকে খেয়ে আসে গরুরা। এখন ঘটনাটা আসলে কেন্দ্রটা করে মানে ঘাসকে কেন্দ্র করে আর কি ঘটনাটা ঘটে আর কি। আসলে গ্রামের লোকেরা দেখতো ওই সময় 30 থেকে 35 বছর আগে গ্রামের লোকেরা দেখা যেত আর কি সকাল সকাল সবাই আর কি ঘাস কাটতো, সবাই একসাথে যেত, গিয়ে দেখা যেত গ্রামের বলে আইল বলে আমাদের এখানে, আইল থেকে আর কি ঘাস কেটে নিয়ে আসতো। এভাবে আর কি মানে চলছিল রঞ্জিতের দিন। দেখা গেল একটা সময় অনেকে আর কি ঘাস কেটে নিয়ে যেত আর কি। এখন আর ও রঞ্জিত আর কি ঘাস কাটতো, দেখা যেত ঘাস তেমন পেতো না। তখন আর কি ও আর কি চিন্তা করে একটা, যে ও যেহেতু বন্ধু শামীম আছে, ওকে ওরা দুজনে একসাথে গরু চড়াতো, ও আর ও মানে দুজনে বলে যে চল আমরা দুজন কি করি, সকাল সকাল চলে আসবো, সবার আগে চলে এসে আমরা গরুকেও ছেড়ে দেবো ক্ষেতের মধ্যে, ক্ষেত থেকে খেয়ে যাবে, আর আমরা ঘাস কেটে নিয়ে যাব বস্তা ভরে। তো যে কথা সেই কাজ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার কাল ডাক দিবে, আর সকাল সকাল একটু ডাক দিবে, ফজর আজান দিলে ডাক দিয়ে দিবে। তো তারপরে হলো কি শামীম হঠাৎ গভীর রাতে শামীমের রূপ ধরে একজন পিশাচ মানে ডাকতে শুরু করে আর কি রঞ্জিতকে বলে, কিরে রঞ্জিত এখন উঠছিস না? আর দেখ ওইখানে সকাল হয়ে যাচ্ছে, তাহলে তো সবাই তো ঘাস কেটে নিয়ে যাবে, তখন তো আর আমরা গরুকে খাওয়াতে পারবো না, আর গরুর জন্য ঘাস কাটতে পারবো না। তাহলে কাজ কর, তুই একটু দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া। কত শোন, আমি যাই, তুই আয় তাড়াতাড়ি। তো যথানিয়মিত মানে ওদের আর কি যে জায়গাটা আর কি ওদের সিলেক্ট করা ছিল যে ওইখানে ওরা ঘাস কাটবে, ওখানে আস্তে আস্তে গরুকে নিয়ে আর গরুকে ছেড়ে দিবে রঞ্জিত, আর ও আস্তে আস্তে শামীম চলে যায়। এখন দেখা থেকে মানে রঞ্জিত আর কি গরু বের করে রঞ্জিত চলতে থাকে। একটা সময় দেখা গেল রঞ্জিতে গরুকে ষাঁড়কে দেখতে হলো, ষাঁড়ের চোখ একদম দাঁড়িয়ে গেল হঠাৎ, আর চোখ লাল হয়ে গেল, আর কান খাড়া করে স শব্দ করছে আর কি, গরু যেভাবে শব্দ করে আর কি। তো এটা দেখে আর কি রীতিমতো অবাকই রঞ্জিত। সো আর কি এরকম প্যারানর্মাল কিছু ভাবে না, সামনে ওর বন্ধু আছে শামীম, ও আর কি সামনে আছে, ও যাচ্ছে। কিন্তু এর মধ্যে একটা কথা মানে একটা জিনিস ও আর কি দেখছিল যে শামীম কিন্তু ওর কাছে আসছে না, ওর থেকে একটু সামনে, ওকে ও ধরতে পারছে না। সো এটা ভেবে আর কি মানে ও ভাবে হয়তো ও আগে ঘাস কাটবে, তাই আর কি চলে যাচ্ছে। সো ও আর কি ভাবে না, ও পিছে চলে যায়। সো এই গরুর যে চোখ লাল হয়ে গেল রঞ্জিতের, মানে ও আর কিছু ভাবে না, হয়তো কিছু একটা হবে, কিছু একটা প্যারানর্মাল কিছু, এরকম কিছু ভাবে না, কিছু কারণে হয়তো গরু এরকম করতেছে। লাল হওয়ার পর দেখো কান খাড়া করে জোরে রঞ্জিতের হাত ফসকে গরুটা ষাঁড়টা চলে যায় বাড়ির দিকে। সো এদিকে মানে 10-15 সেকেন্ডের ভিতরে ও ধরার চেষ্টা করে গরুটা, কিন্তু দেখে যে ধরতে পারলো না, দূরে পালিয়ে গেল। এর মধ্যে দেখে সামনে তাকিয়ে দেখে যে নাই, সামনে তাকিয়ে দেখে যে শামীম নাই, রঞ্জিত দেখে। সো ভাবে যে ও আরো সামনে চলে গেছে, হয়তো ঘাস টাস কাটতেছে কোন একটা জায়গায় আর কি, দেখতে পাচ্ছে না। তো এটা ভাবে আর কি এখানে আরেকটা হয়েছিল, আরেকটা ঘটনা, আরেকটা জিনিস ও দেখতে পায়, যে হঠাৎ করে দেখতে পায় যে মানে যেখান দিয়ে ওরা আসছিল ঘাস কাটতে আসছিল, জমি ওখানে ধান ক্ষেত লাগানো ছিল সাইডে, ওই ধান খেতে গরু যে সময় চলে যায় তখন আর কি ধান ক্ষেতের মধ্যে দিয়ে চলে গেছিল, ধান ক্ষেত ভেঙে টেঙে চলে গেছে অনেকটা ক্ষেত আর কি। সো ওই ক্ষেতে জমির মালিক মানে চলে আসে, মানে রূপ ধরে আর কি, পেশাজের রূপ ধরে, বলে তোরা কিরে, তুই আমার ক্ষেতের মানে ক্ষেত ভেঙে তারপর এখান থেকে ঘাস কেটে নিয়ে যাবি, তোকে সাহস কে দিয়েছে? তুই আর এইভাবেই তোরা মনে হয় আমার ক্ষেত থেকে এইভাবে এই ধান গাছ কেটে তুই তোর গরুকে নিয়ে খাওয়াস, তাই না? এখন সকাল সকালে এসে গেছিস, তা এই জন্য আর কি যে ওর মানুষ আসার আগে কেটে নিয়ে যাবে, কেউ দেখতেও পারবে না,
কিন্তু আমি দেখে ফেলছি। সো এগুলো আর কি দুজনের মধ্যে আর কি এভাবে কথা কাটাকাটি শুরু হয়। একসময় দেখা গেল দুজনের মধ্যে একটা কথা থেকে মারামারি শুরু হয়ে যায়। মারামারি শুরু হওয়ার পর তারপর দেখা যায় যে পরকে ভাবে না যে এটা প্যারানর্মাল কিছু একটা। তো দুজনের মধ্যে মারামারি হয় জমির মধ্যে, একজনের উপর আরেকজনে উঠে, আরেকজনের উপর আরেকজন উঠে, সে মানে মারামারি হয়। সারা রাত মারামারি হয়। ফজর আজানের আগে মানে ওই পিশাচটা ও বুঝে যায় যে আসলে এটা কি আর কি। যে পিশাচটা বলে, রঞ্জিত আজকে তুই বেঁচে গেলে, বলে যে তুই ভাবিস না আমি আবার আসবো। তো এটা বলে রঞ্জিতকে আর কি ওটা চলে যায়। ও বুঝতে পারে যে এটা প্যারানর্মাল, কিন্তু তারপর তেমন ভয় পায় না। লাস্টে তারপর বাড়িতে ফজরের সময় যারা যারা আসে আর কি, মানে গ্রামে যারা মাটি কাটে ঘাস কাটে তারা আসে, এসে দেখে রঞ্জিত পড়ে আছে। তখন ধরাধরি করে ওর গ্রামের আর রুমে নিয়ে যায় আর কি, ওর বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর দু একদিন অসুস্থ থাকে, তারপরে ও সুস্থ হয়ে যায়। এভাবে চলতে থাকে। একটা সময় এভাবে অনেক দিন কেটে যায়। কেটে যাওয়ার পর আরেক দিন রঞ্জিত করলো কি, যে গ্রামের লোকদের সাথে একটা ডিল করে যে মাটি কাটতে হবে, যে আমরা চাঁদ রাত আছে, এখন চাঁদ রাতে আমরা সকাল সকাল চলে আসব, আমরা সকাল সকাল মাটি কাটবো আর কি। সো এইভাবে গ্রামের লোকদের সাথে চুক্তি হয় একটা জায়গায়। সো এটা বলে, মানে রাতে সবাইকে বলে যে ঘুমিয়ে যায়, যে আমরা সকাল সকাল গ্রীষ্মের সকাল মানে গরমের সময় যে আমরা কাজ করবো, সকাল সকাল মাটি কাটবো। সো এটা ভাবে আর কি সবাই বলে যে আচ্ছা ঠিক আছে, আমাদের মানে ওকে বলে যে আমাকে একজন ডাক দিস, তোদের মধ্যে কেউ এসে ডাক দিলে হলো। তারপরে রঞ্জিত ঘুমাতে চলে যায়। তারপরে ওদের মধ্যে একজন আর কি ডাকে, বলে কিরে রঞ্জিত এখন উঠছিস না? সবাই তো জ্বলে যাচ্ছে, সবাই তো মাটি কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে, তুই তো ঘুমাচ্ছিস, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এটা বলে ওই লোকটা চলে যায় আস্তে আস্তে। দাঁড়া আমি আসতেছি, কোদালটা নিয়ে আসি। তারপরে হলো কি, রঞ্জিত আর কি কোদাল নিয়ে বের হয়ে যায়। কোদাল নিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর আস্তে আস্তে হাঁটতে থাকে। একদম হাঁটতে হাঁটতে ওই জায়গায় ও আর কি নিজেকে আবিষ্কার করে ওই জায়গায় যায়, চলে যায়। তারপর হঠাৎ করে আর কি কোদালটা আর কি অন্যদিকে রাখার পর দেখা গেল ওই যে লোকটা বলছিল যে মাটি কাটার কথা, ও আর কি আসার পর ওর কাছে চলে আসে রঞ্জিত। কিরে কেউ দিন নাই, কেউ তো নাই, তুই একা এখানে কি করিস, মানে কি জন্য আমাকে ডেকে আনলে, বা ওরা কোথায় গেছে, এরকম ভাবে অনেক কথা জিজ্ঞেস করতেছে। তারপরে বলে তো ওরা তো আসবে না আজকে, ওরা তো আজকে আসবে না, ও এভাবে কথাটা বলে। কিন্তু তুই কিভাবে আজকে যাবি? এটা শুনে রঞ্জিতে আর কি কি বললি তুই? ওরা তো আসবে না, তুই আজকে কিভাবে যাবি এখান থেকে? এটা শুনে রঞ্জিতে বুঝতে পারে যে অন্য কিছু একটা। এবার বলে যে দেখ রঞ্জিত, সেদিন তো বেঁচে গিয়েছিলে, আজকে তো তুই বাঁচবি না, আজকে দেখি তোকে কে বাঁচায়। এটা বলে রঞ্জিতের সাথে ওই পিশাচের একটা মারামারি শুরু হয়ে যায়। মারামারি হতে 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 এদিনও দেখা গেল রঞ্জিতকে আর কি ফজর আজান দিয়ে দিল, রঞ্জিতকে মারতে পারলো না। পিশাচ আবারও বলে যায় যে রঞ্জিত, তোকে আমি ছাড়বো না, তুই ভাবিস না আমি আবার আসবো। এভাবে আর কি হওয়ার পর, এই ঘটনা ঘটার পর দেখে আবার সকালবেলা সবাই দেখার পর চাঁদ রাতে আসার কথা ছিল, সকালবেলা আসে, একটু আগে আসে, এসে দেখে সবাই দেখে রঞ্জিত পড়ে আছে এখানে। সো এটা দেখে আর কি সবাই রীতিমতো আর কি অনেকটা জিজ্ঞেস করে কি হয়েছে, কি কারণে হয়েছে এরকম। পরে সবাইকে এটা খুলে বলার পর বাড়িতে নিয়ে যাওয়ার পর রঞ্জিত দিন দিন অসুস্থ হতে থাকে। অসুস্থ হওয়ার পর হতে হতে একসময় দেখা গেল ও এমন একটা অবস্থা হলো, ও শুকাতে থাকে। এর মধ্যে আর কি গ্রামে আপনারা জানেন যে বর্ষাকালে অনেক পানি হতো, চতুর্দিকে পানি হয়ে যেত, কিন্তু অনেক আগের দিনে আর কি। তো আর কি ওই সময়টাও ছিল আর কি একটা বর্ষাকালের সময়। তো তখন মানে রঞ্জিতের বাড়ির আশেপাশে আর কি পানি ছিল। তখন আমার বাবাও ছিল, আমার বাবাও আর কি তখন দেখেছিল যে পানি, চতুর্দিকে পানি।
সো আর কি দেখে রঞ্জিত যেদিন মারা যাবে তখন এই দিন দেখে রাতের বেলা সন্ধ্যার পর, আপনারা তো জানেন সন্ধ্যার পরে গ্রামে কিন্তু অনেকটাই আর কি নিস্তব্ধ হয়ে যায়। তখন দেখে যে ঢোল বাজানোর শব্দ, ঢোল বাজানোর গান বাজনার শব্দ হচ্ছে। আর গানের শব্দ এত শব্দ যেটা আর কি কি বলবো, আমাদের এই বর্তমান সময়ের আর কি বক্স থেকে অনেক কি মানে অনেক শব্দ আর কি, ঢোলের শব্দ। সো এইভাবে আর কি শুরু হয় বাজনা শুরু হওয়ার পর এখন বাজনার সাথে এখন দেখে যে রঞ্জিতের আর কি পরিবারের লোকেরা দেখে যে এখানে রঞ্জিতে বাজনা বাজতেছে আর রঞ্জিতের আর কি অবস্থা অবনতির দিকে যাচ্ছে, খারাপ হচ্ছে। তো রঞ্জিত এভাবে আর কি বাজনা বাজতেছে, এইভাবে 10 মিনিট 15 মিনিট বাজতেছে আর রঞ্জিত মানে রঞ্জিতের অবস্থা খারাপ হচ্ছে, হাই হতাশ হচ্ছে আর কি। রাতও তখন বেজে গেছে অনেকটা। তখন এটা দেখে আর কি পরিবারের মানুষ তেল মাঞ্জা থেকে শুরু করে যা যা ওরা জানতো তারা শুরু করলো। এভাবে শুরু হয়, মানে চলতে থাকে, গান বাজনা শুরু হয়, গান বাজতে বাজতে। আর গান যতক্ষণ ধরে বাজতেছে খালি ততক্ষণ পর্যন্ত ছটপট করতেছে রঞ্জিত। তো গালাগালি করা অবস্থায় আমি তখন একটা স্বপ্ন দেখি, যেখানে আমি দেখছিলাম আমার সামনে কয়েকজন ডাক্তার দাঁড়ানো, আমি একটা বেডের উপর শোয়া, অর্থাৎ আমার কোনো সার্জারি করা হচ্ছে। তো আমি তারপর আমার ঘুম ভেঙে যায় এবং আমি আমার ওই স্বপ্নটার কথা আর কিছু মনে থাকে না। তো তার বেশ কয়েকদিন পর আমি আরেকটা স্বপ্ন দেখতে পাই, যেখানে আমি দেখি আমি একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তো ইউনিভার্সিটির ছাত্ররা মানে বলা বলি করছিল একজন আরেকজনকে, এই ছেলেটা কেন চান্স পেয়েছে জানতে পারিস, মানে জানিস? তো একজন আরেকজনকে বলছে যে এই ছেলেটার মানে মাথায় নাকি মস্তিষ্ক নেই, এই কারণে এই ছেলেটাকে এই ইউনিভার্সিটিতে চান্স দেওয়া হয়েছে। তো এটাও তো ঘুমের মধ্যে, আমি অতটা পাত্তা দেই না, তো আমার ঘুম ভেঙে যায়। তো তারপর আমি মানে শক খাই তখন, যখন আমি সত্যি অনুভব করি যে আমি মানে আমার রিয়েল লাইফে আমি মস্তিষ্কের দিকে যখন খেয়াল করি, যে মানুষের মস্তিষ্ক থাকা অবস্থায় একজন নর্মাল মানুষ যেভাবে চলাফেরা করে, আমি তো সেইভাবে চলাফেরা করছি, কিন্তু আমার মাথায় আমি মাঝে মধ্যে পাথর পড়ার মানে ছোট ছোট পাথরের টুকরা, অ্যাকচুয়ালি ছোট ছোট পাথরের টুকরা আমার মাথায় পড়ে, কিন্তু এর কারণ আমি মানে অজানা। তো তখন আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয় যে আসলেই তো আমার তো মাথায় তো পাথর পড়ছে, তাহলে আমার মস্তিষ্ক তো হয়তোবা কোনো কারণে আমার মস্তিষ্ক নেই, আর মস্তিষ্কের বদলেই হয়তোবা এই পাথরগুলো পড়ছে। তো এইভাবে আমি এই সমস্যা থাকা অবস্থাতেই আমি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। আমার কষ্টের মধ্যে দিনগুলো যায়, কারণ মস্তিষ্ক না থাকার কারণে আমি মানে পরীক্ষার আগ দিয়ে বা যখনই পড়াশোনা করতে বসতাম, আমি যে পড়া 2 থেকে 3 বার পড়লে মুখস্থ হয়ে যেত, সেই পড়াগুলো আমার মানে একদমই মনে থাকে না। তারপরও কোনোভাবে আমি পাশ করি। আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা পাশ করার পর আমি মানে বিএসসিতে ভর্তি হই। বিএসসিতে ভর্তি হওয়ার পর আমার সেই একই সমস্যা, আমি মানে কিছু মনে রাখতে পারি না, 1 থেকে 100 পর্যন্ত গুনবো সে সামর্থ্যটুকু নেই আমার, আমি একদমই মানে কিছু মনে রাখতে পারি না। তারপরেও আমি কষ্ট করে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিংটা শেষ করি। তারপর আমি আমার বাসায় চলে আসি। আমার সমস্যার কারণে আমি মানে কাউকে এটা বলতেও পারি না, আমি চাকরিতেও যাই না। আমি বলি যে মানে আমার চাকরি ভালো লাগে না, আমি চাকরি করব না, আমি বাসায় বাবার ব্যবসা দেখাশোনা করবো। তো বাসায় আসার পর আমার সাথে যে ঘটনাগুলো আবার শুরু হয়, সেটা হচ্ছে মানে আমি নামাজ কালাম আলহামদুলিল্লাহ চেষ্টা করতাম 5 ওয়াক্ত পড়ার, না পারলেও অন্তত প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করতাম। এখনো আমি চেষ্টা করি 5 ওয়াক্ত সম্ভব হলে নামাজ পড়ার, না হলেও ইনশাল্লাহ চেষ্টা করি নামাজ প্রতিদিন পড়ার। সেই সাথে প্রতিদিন দোয়া দরুদ জিকির আজগার কোরআন তেলাওয়াত এগুলো করি। তো
আমার বাসায় আসার পর যে সমস্যাগুলো শুরু হয়, আমি মানে যেমন দরুদ পড়া অবস্থা বা কোনো জিকির পড়া অবস্থা চোখ বন্ধ করে রাখলে মানে আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু অবয়ব দেখতে পেতাম। যেমন মাথা মাথা একদম থেতলানো কিছু মানে অবয়ব, বা কিছু মানে ছোট ছোট বেটে আকৃতির মানুষ, মানুষ নাকি এগুলো আমি জানি না, মানে মানুষের মতো দেখতে দেখা যাচ্ছে যে মুখের অংশটা থেতলানো বা মাথা পুরো থেতলে যাওয়া। মানে কিছু কিছু তো অবয়ব দেখা যেত যে এই মানে আপনার মাথার অংশ অর্ধেক নেই, এরকম অবস্থা। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অবয়ব বা আকৃতি দেখতে পাই আমি জিকির করা অবস্থায়, এবং যখন চোখ বন্ধ হয়ে যেত আমার জিকির করতে করতে তখন দেখতাম, এবং আমি তাৎক্ষণিক চমকে উঠতাম। তো এইভাবে চলতে চলতে এখন আপনার আমি ইউজ টু হয়ে গেছি এসব বিষয়গুলোর উপর। মানে এইসব বিষয়গুলো আমার সাথে ঘটতে ঘটতে বিষয়গুলো আমার সাথে মানে ইউজ টু হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমার আরো কিছু সমস্যার সম্মুখীন আমাকে হতে হচ্ছে প্রতিদিন, যেগুলো হচ্ছে যেমন আমি মানে রাত্রে ঘুমাই, ঘুম থেকে ওঠার পর সকালে যখন দেখি যে আমার হাত, আপনার কনিষ্ঠ আঙ্গুল কেউ চেপে ধরে রেখেছিল অনেকক্ষণ যাবত, আমার কনিষ্ঠ আঙ্গুল ব্যথা হয়ে আছে। আর কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরার কারণ আপনারা অবশ্যই জানেন যে এটা হচ্ছে মানে যে কি বলে, মানে জিন দেহের থেকে ছাড়ানোর জন্য মানুষ যখন হুজুররা রুকিয়া করে তখন কনিষ্ঠ আঙ্গুলে চেপে ধরে রুকিয়া করে। তো আমি তো মানে এটা আমার অবাক লাগে যে আমি ঘুমিয়েছিলাম রাত্রে, সকালে ঘুম থেকে ওঠার পর আমার কনিষ্ঠ আঙ্গুলে ব্যথা কেন? বা এখন যে সমস্যাটা আরো প্রতিদিন হচ্ছে সেটা হচ্ছে কে যেন আমার হাত দেখে, ওই যে জ্যোতিষীরা হাত দেখে যেরকম, কেউ এসে আমার হাত দেখে যায়। বেরা কারা, মানে কারা এসে আমার হাত দেখে, এই বিষয়গুলো আমার মানে আমি মেলাতে পারি না। আর আরেকটি বিষয় হচ্ছে যে হাত যে আমার দেখে যায়, এই বিষয়টা আমি স্পষ্ট বুঝতে পারি, কারণ আমার দেখা যায় হাতের তালুর অংশটুকু সকালে যখন ঘুম থেকে উঠি তখন স্পষ্ট ব্যথা হয়ে থাকে, প্রচন্ড ব্যথা হয়ে থাকে, যার কারণে আমি বুঝতে পারি যে কেউ আমার হাত দেখেছে, হয়তোবা রাত্রে হাত দেখেছে বা ফজরের আগ দিয়ে কেউ হাত দেখেছে। যাই হোক, এভাবে চলছে আমার মানে প্রতিদিনের জীবন দুর্বিষহ হয়ে গেছে একরকম। তারপরেও আল্লাহর রহমতে ইনশাল্লাহ চেষ্টা করছি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে যতটুকু সম্ভব কাম ব্যাক করার। আর সেই সাথে আরো কিছু সমস্যা হয় ছোট ছোট, যেমন মানে হুল ফোটানো, মানে মৌমাছির হুল ফোটানো বা ছোট সুই ফোটানো। কেউ মনে হয় আমার শরীরে ছোট সুই ফুটিয়ে দিচ্ছে বা হুল ফুটিয়ে দিচ্ছে। তাছাড়া সারা শরীর মানে জ্বালা পোড়া করে। এই সমস্যাগুলো মানে প্রতিনিয়তই হচ্ছে আমার সাথে। যাই হোক, এই ঘটনাগুলোর মানে আমি যতটুকু বুঝতে পেরেছি, মানে আমি একদিন ওই ঘুমন্ত অবস্থায় আমার ঘরে শুয়েছিলাম, তো কেউ একজন আমাকে বলছে যে আমি যে ওই যে গালাগাল করছিলাম সেদিন নাকি আমি প্রায় 72টা জিনের সাথে ঝগড়া করে ফেলছি। তো যেটা আমার জন্য মানে অনেক বড় একটা সমস্যার কারণ হয়ে গেছে, যার কারণে এই জিনরা 72টা জিন এরা মানে আমাকে ডিস্টার্ব করছে, এবং আমার জীবন একবারে একদম মানে ছিন্ন, মানে আমার জীবনটা মানে তছনছ করে দেবে এরকম একটা অবস্থা তারা, মানে এরকম একটা প্রস্তুতি তারা নিয়েছে। যাই হোক, আমি প্রতিদিনই আপনার রোকেয়া করি। আপনার রোকেয়া আমি সূরা বাকারা, সূরা কাহাফ, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো তেলাওয়াত করে আমি প্রতিদিন রোকেয়া করি। তার সেই সাথে আয়াতুল কুরসি পড়ি। গতকালকে আমার সাথে একটা আরেকটি মজার ঘটনা ঘটেছে। আমি প্রায় 1 ঘন্টা যাবত আমার ফোনে আপনার সূরা বাকারা এবং সূরা কাহাফ শোনার পর তারপর
সূরা ইখলাস প্রায় 200 বার পাঠ করার পর আমার পেটে প্রচন্ড চাপ অনুভব করি, যার পর আপনার মানে আমার ভমিটিং হয়। পেট খালি থাকার কারণে আমার ভমিটিংটা মানে পেট থেকে কিছু বের হচ্ছিল না, কিন্তু আমি মানে প্রচন্ড চাপ অনুভব করছিলাম। তারপর আমার মুখ থেকে মানে থুতু এবং লালা বের হয় ওই চাপের কারণে ভিতর থেকে।